আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমি সাস্টেক সায়েন্স অ্যান্ড রিসার্চ ক্লাব থেকে মোহাম্মদ আমির খসরু, সিনিয়র এক্সিকিউটিভ। আমাদের সাথে আছেন নিউটন দাদা। তিনি সাস থেকে বিএসসি কমপ্লিট করে এখন বর্তমানে সিরাকিউস ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছেন। তো প্রথমে দাদার কাছ থেকে আমি তার পরিচয়টা জেনে নিব। আম, প্রথমেই তোমাদের ধন্যবাদ জানাই যে আমাকে একটি ওয়েবিনারে ইনভাইট করার জন্য। আমার পরিচয় যদি ছোট্ট করে বলতে চাই তাহলে হচ্ছে আমি নিউটন নিয়োগী। আমি সাস থেকে বিএসসি এবং এমএসসি করেছিলাম হচ্ছে কেমিস্ট্রি থেকে। আমার মেজর ছিল কেমিস্ট্রি, আর এখন আমি কেমিস্ট্রিতে পিএইচডি করতেছি সিরাকিউস ইউনিভার্সিটিতে। তো গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আর কি এখানে আমার ফান্ডিংটা চলতেছে। এই আমার পরিচয়। জি দাদা। তো প্রথমেই আমি বলবো যে আমরা তো ফার্স্ট ইয়ার, আমরা এখন থার্ড ইয়ারে আছি, 3-1 পড়তেছি। তো গবেষণা চিন্তা ভাবনা কখন থেকে শুরু করা উচিত? আমরা অনেক সময় সিজি নিয়ে বা অনেক নিয়ে টেনশন করি। আচ্ছা, বিষয়টা একটু কমপ্লিকেটেড। আমি একটু ব্রড ভাবে ব্রডলি অ্যান্সারটা দিই। বিষয়টা হলো গবেষণা চিন্তা ভাবনা প্রথম বর্ষ থেকে শুরু করা যায় চাইলে। আবার দ্বিতীয় বর্ষ থেকে শুরু করা যায়, তৃতীয় বর্ষ থেকে শুরু করা যায়, ফোর্থ ইয়ার থেকে শুরু করা যায়, পাস করার পরেও শুরু করা যায়। এটা কোনো টাইম লিমিট নাই বা চিন্তা ভাবনা করার মতো কোনো সময় বা নির্দিষ্ট নাই। কিন্তু বিষয়টা হচ্ছে গবেষণা যখন আমি করব, চিন্তা করবো, তখন আমার যেটা লাগবে এটা হচ্ছে আমার ডেডিকেশন। গবেষণা সবার দ্বারাই সম্ভব, আহ, কিন্তু গবেষণা যেটা ডিমান্ড করে এটা হচ্ছে প্রচুর ফেলিওর। মানে একটার পর একটা ফেলিওর আসতেই থাকে গবেষণায়, এবং ফেলিওরকে সামলে আগে যাওয়াটার নামই হচ্ছে গবেষণা। আর যেটা লাগে সেটা হচ্ছে লেখাপড়া করা বা কাজ করা, এগুলাই। তবে কেউ চাইলে ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে পারে, কেউ চাইলে থার্ড ইয়ার থেকে শুরু করতে পারে। তবে উচ্চশিক্ষার জন্য যদি যদি বিষয়টা এরকম হয় যে উচ্চশিক্ষার প্রস্তুতি, এর জন্য একটা পাবলিকেশন দরকার, বা এর জন্য কিছু গবেষণা করা দরকার, বা একটা রিসার্চ ইন্টারেস্ট মেক করার জন্য কিছু গবেষণা করা দরকার, যাতে আমরা প্রফেসরদের ইমেল করতে পারি। তাহলে যেটা বলবো, তাহলে গবেষণাটা একটু আগে থেকে শুরু করা দরকার। মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার লেভেল থেকে শুরু করা দরকার, চিন্তা ভাবনা করাটা, একটু আর্টিকেল পড়াটা এগুলো শুরু করা দরকার। কারণ এটা একটা টাইম লেন্থি ব্যাপার। একটা পাবলিকেশন পর্যন্ত পৌঁছাইতে অনেক সময় লাগে। কারণ ইনিশিয়ালি যদি একজন গবেষণা শুরু করে, সে অবশ্যই কারো না কারো আন্ডারে শুরু করতে হবে, যেহেতু সে নতুন। তো ওই শুরু করার পরে প্রথমে তার পড়তে হয় কতগুলো আর্টিকেল, তারপরে তার গবেষণাটা করতে হয়, তারপরে তার যে সুপারভাইজার আছে তারা স্যাটিসফাই করতে হয়, তারা স্যাটিসফাই করলে পরে তারপরে একটা আর্টিকেল লেখা হয়, সেটা সাবমিট হয়। ওই সাবমিট হওয়ার পরে এডিটরকে স্যাটিসফাই করতে হয়, রিভিউয়ারকে স্যাটিসফাই করতে হয়, তারপর আবার এডিটরকে স্যাটিসফাই করতে হয়, দেন এটা পাবলিকেশনের পর্যায়ে যায়। সো এটা একটা টাইম লেন্থি প্রসেস। যদি এটা হচ্ছে একদম পাবলিকেশন নিয়ে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে কেউ যদি চায়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার লেভেল থেকে মানে গবেষণার প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত, বা গবেষণার স্টার্টিংটা অন্তত পক্ষে কিছু পরিমাণ হইলেও মানে নিজের ইন্টারেস্ট গ্রো করা, আর্টিকেল পড়া, এগুলো শুরু করে দেওয়া উচিত। এবার প্রশ্ন, আমেরিকাতে পড়াশোনা আর বাংলাদেশে পড়াশোনার মধ্যে তফাৎটা কি? আর সেখানে আচ্ছা, পড়াশোনার ধরন কি আমাদের মতো না আলাদা? আম, তফাৎ যদি বলতে হয়, সেটা হচ্ছে এরাও সেমিস্টার পদ্ধতিতে পড়ে, আমরাও সেমিস্টার পদ্ধতিতে পড়ি। মানে আমরা অনেক ইউনিভার্সিটি সেমিস্টার পদ্ধতিতে পড়ি, কিছু কিছু ইউনিভার্সিটি কিছু কিছু ডিপার্টমেন্ট হয়তো ইয়ার সিস্টেমে পড়ে। তো প্রথম কথা এটা সেমিস্টার ওয়াইজ। দ্বিতীয় কথা হচ্ছে অধিকাংশ ডিপার্টমেন্টে দুইটা সেমিস্টারে তারা লেখাপড়াটা কন্টিনিউ করে, আর একটা সেমিস্টার সাধারণত বন্ধ থাকে। এই দুইটা সেমিস্টার হচ্ছে, তিনটা সেমিস্টার যদি আমি বলি, একটা হচ্ছে ফল, একটা স্প্রিং, একটা সামার। এই তিনটা নাম গুরুত্বপূর্ণ। এই তিনটা নাম ভবিষ্যতে কাজে লাগবে হয়তো। আমার কথার মাঝখানে তো আমি অনেকবার বলবো যে ফল বা স্প্রিং বা সামার। ফলটা শুরু হয় হচ্ছে সেপ্টেম্বর, আগস্ট বা জুলাইয়ের লাস্টে, এরকম সময়। স্প্রিংটা শুরু হবে জানুয়ারি থেকে, জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমটাতে। সামারটা শুরু হবে মে মাসের দিকে। তো যদি মেয়ের শেষের থেকে শুরু হয়, তাহলে মানে ফল শুরু হওয়ার আগ পর্যন্ত সামার। তো এই সামারের সময়টাতে অধিকাংশ ইউনিভার্সিটিতে আসলে অনেক প্রোগ্রামই মানে কোনো লেখাপড়া থাকে না, তখন তারা আইদার ইন্টার্নিং করে, অথবা যদি কেউ গবেষণা করতে চায় গবেষণা করে, বা বা অন্য কিছু একটা অ্যাক্টিভিটিতে যুক্ত থাকে আর কি। তো এই সুযোগটা তাদের হয় এখানে। আরেকটা বিষয় যেটা বলবো, আম, তারা সেমিস্টার পদ্ধতিতে আমাদের যেমন ফাইনাল পরীক্ষাটা লার্জ স্কেলে হয়, এই লার্জ স্কেলে ফাইনাল পরীক্ষাটা এদের নেই। লার্জ স্কেলে ফাইনাল পরীক্ষায় অনেক সময় আমাদের অনেক কিছু হয়তো মনে রাখতে হয়। মনে রেখে আগের দিন অনেকেই যেটা করে, পরীক্ষার লেখার জন্য মনে রেখে তারপরে গিয়ে পরীক্ষা হলে গিয়ে লিখে।
তো এইগুলা এই সিস্টেমগুলো এখানে আর কি নাই, এটা ইন্সপায়ার করে না। তারা যেটা করে সেমিস্টারের মাঝখানে অধিকাংশ ক্রেডিট ডান করে ফেলে। দেখা গেল একটা কোর্সের 80%ই আসলে সেমিস্টারের ভিতরে শেষ নাম্বারিং করা সব। তো হয়তো বা 20% থাকে ফাইনাল কোনো একটা প্রেজেন্টেশন বা কোনো একটা এক্সাম বা এসবের জন্য। তো মোটামুটি যদি মোটা তাকে বলি যে টিচিং সিস্টেম আমার কাছে কাছাকাছি সেমই মনে হয়েছে। টিচিং সিস্টেমটা নিয়ে আহামরি একটা পার্থক্য নেই, তবে এই পদ্ধতিগুলা সেমিস্টার পদ্ধতি বা তাদের যেটা আউটলাইন এইগুলা খুব গুছানো এবং খুবই ডিফারেন্ট। জি দাদা, পিএইচডি তে পড়াশোনার চাপ কেমন, আর কেমন পড়াশোনা করতে হয় পিএইচডির সময়? এটা ভার্সিটি টু ভার্সিটি, প্রোগ্রাম টু প্রোগ্রাম ডিফারেন্ট। যেমন আমি যদি বলি যে আমি এমন মানুষের সাথে আমার কথা হয়েছে মানে যাদের কাছে মনে হয় যে পিএইচডি তে ওরকম চাপ তারা ফিল করতেছে না। আবার যদি আমার দিকে আমি একটু খেয়াল করি, আমি হয়তো সময় পাচ্ছি না, এই পিএইচডির পাশাপাশি সময় বের করা টাফ হয়ে যাচ্ছে। তো এটা মানুষ টু পার্সন, প্রোগ্রাম টু প্রোগ্রাম অনেক কিছু উপর মানে ভ্যারি করে, প্লাস মানুষের এই মেটার উপর ভ্যারি করে। তবে তবে যদি একটা সাধারণ একটা ব্যাখ্যা যদি বলতে চাই, যে একটা সাধারণ একটা স্ট্যান্ডার্ড বা মানদণ্ড এই অনুসারে আমার কাছে মনে হয় যে পিএইচডি তে যে এফোর্টটা দিতে হয় তার থেকে আমি বেশি এফোর্ট দিছি আমার অনার্স এবং মাস্টার্স। আমার ধারণা আর কি এটা, অন্য মানুষের পার্সপেক্টিভ ডিফারেন্ট হতে পারে। আমার ধারণা আমি অনার্স এবং মাস্টার্সের চেয়ে বেশি এফোর্ট দেওয়া লাগছে। কারণ আমি যদি বলি যেমন এখানে আমি বিকাল 5টা বা 6টা বা 7টা বা যখনই ল্যাবে আমার কাজ শেষ হয় বা লেখাপড়ার কাজ শেষ হয়, ল্যাবে লেখাপড়া সহ ওইখানেই শেষ করে আসি সাধারণত। তো শেষ হওয়ার পরে বাসায় আসার পরে আমার লেখাপড়াটা থাকে না, যেটা আমার অনার্স মাস্টার্সে ছিল, আমার পড়তে হইতো বাসায় পরীক্ষার জন্য। প্লাস আমি হয়তো বা 6টা 7টা বাজেই হয়তো বা ক্যাম্পাস থেকে বেরোইতাম, সবকিছু শেষ করে আমার হয়তো বা তারপর টিউশন করতে হইতো। টিউশনটা হয়তো বা রাত 10টা 10:30 পর্যন্ত সময়টা লেগে যেত। তো ওই অনুসারে চিন্তা করলে আমি অনার্স মাস্টার্সে আমার লাইফস্টাইলে আমার আরো বেশি পরিশ্রম করতে হয়েছে এই পিএইচডি তুলনায়। তবে যেটা আমি বলবো যে সময়টা খুঁজে পাওয়াটা মুশকিল। কারণ কারণটা হলো যে এখানে সবাই ব্যস্ত থাকে, ব্যস্ত রাখে আসলে। বিভিন্ন কাজগুলো নিজের করতে হয়। উম, বলা যায় যে বিভিন্ন বিভিন্ন কাজ নিজের করতে হয় এখানে মানে। তো তবে একটা জিনিস মার্ক করি যে আমার প্রোগ্রামে যে প্রোগ্রামে আসলে আমি আছি, সিলেকশন ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, এখানে ফার্স্ট ইয়ারটা একটু হ্যাকটিক যায়। হ্যাকটিক যায় বলতে এখানে ব্রেথ এক্সাম থাকে, ব্রেথ এক্সামে পাস করতে হয়। তারপরে ফার্স্ট ইয়ারে 6টা কোর্স করতে হয়, এই কোর্স ন্যূনতম সিজিপিএ মেনটেন করতে হয়, টিএটাও মেনটেন করতে হয় স্যাটিসফ্যাক্টরি লেভেলে। তারপরে হচ্ছে ফান্ডিংটা সিকিউর হয় সেকেন্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত। তো প্রথম বছরে একটু হ্যাকটিক সময় যায়, তারপর দ্বিতীয় বছর থেকে আসলে আমার কাছে মনে হয় যে আমি এখন যেই এফোর্টটা দিচ্ছি তার থেকে বেশি এফোর্ট লেখাপড়া আমার দিতে হইতে হতো অনার্স আর মাস্টার্স। এটা মানুষ অনুযায়ী ডিফারেন্ট হতে পারে, পার্সেন্টেজ ডিফারেন্ট হতে পারে। কারোর হয়তো বা অনার্স মাস্টার্সে কম এফোর্ট দিতে হয়েছে, এখন বেশি এফোর্ট দিতে হইতেছে, এটা ডিফারেন্ট হতে পারে। এই আর কি। আচ্ছা, হয়তো কোনো কারণে মোস্ট প্রবাবলি আমরা হোস্টকে পাচ্ছি না, হয়তো বা কানেকশনের কারণে। আমি কথা চালিয়ে যাই। আমি যেটা বলতেছিলাম সেটা নিয়ে, পিএইচডি লাইফ তবুও স্ট্রেসফুল। কারণ অনেকটা দিন পর্যন্ত লেখাপড়া করতে হয় এই সময় এসে, প্রায় মানে 5 বছর ধরে একটা বড় জার্নি। অবশ্যই মাস্টার্সের থেকে বেশি স্ট্রেসফুল। কারণ মনে হচ্ছে শেষ হচ্ছে না এরকম মনে হইতে পারে। প্লাস আশেপাশে মানুষজন, আর যে কেরিয়ারটা আরো ফাস্ট মুভ করতে পারে, যেখানে আপনি পিএইচডি হোল্ড করার জন্য অনেকদিন ধরে স্টাক হয়ে আছেন, বা অনেকদিন ধরে পরিশ্রম করতেছেন। প্লাস কিছু ফ্রাস্ট্রেশন আসতে পারে, যেমন রিসার্চে সফলতা আসতেছে না। উম, দিনের পর দিন ল্যাবে কাজ করে যাচ্ছি, রিয়েকশন মিলতেছে না, বা আমি যেটা চাচ্ছি ওই আউটকামটা আসতেছে না। এই ধরনের ঘটনাগুলো পিএইচডি লাইফে হয়। যেমন আহ, বিশেষ করে যদি কিছু সায়েন্সের তো টপিক আছেই যেগুলোতে আসলে রিসার্চের আউটকাম খুবই টাফ বা কঠিন। এইসব টপিকে যদি গবেষণা করে তার দেখা যায় যে মানে একটা না 2 2.5 বছর ধরে একই গবেষণা করে যাচ্ছে কিন্তু আউটকাম পাচ্ছে না, নোবেল রিসার্চ করতে যাচ্ছে আউটকাম পাচ্ছে না। এই ঘটনাগুলো পিএইচডি লাইফে খুবই নর্মাল। তবে
আরেকটা বিষয় যদি আমি মার্ক করি সেটা হচ্ছে পিএইচডিটা যে সময় মানুষ শুরু করে এই সময় জীবনে একটা ধাপ থাকে যে ধাপে আসলে লেখাপড়ার বাইরেও অনেক কিছু আছে জীবনে, ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক জীবন আছে, তো সব মিলে পিএইচডিটা হেক্টিক প্রসেসই আসলে, মানে একটু কঠিন প্রসেসই বলা যায়। এবং যেটা মার্ক করার বিষয় একটা যে এটা কঠিন প্রসেস বলেই আসলে আহ, সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ফান্ডিং দিয়ে স্টুডেন্ট নিয়ে আসে, ফান্ডিং দিয়ে বা ফুল ফান্ড দিয়ে স্টুডেন্ট নিয়ে আসে বা একটা চাকরির ব্যবস্থা করে স্টুডেন্ট নিয়ে আসে, কারণ সারা ওয়ার্ল্ডে অনেকেই করতে চায় না পিএইচডি। তাই আসলে এখানে মানুষের কাছে একটা কোশ্চেন আসছে, ফল 25 ধরার জন্য আবেদন করতে করা উচিত মিড রেঞ্জের প্রোফাইল দিয়ে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন নাকি প্রফেসর ম্যানেজ করা বেশি ভালো? আচ্ছা, মাহবুব আলম সায়েম, আহ, আপনার প্রশ্নটা আমি উত্তর দিই। ফল 2025 যদি ধরতে চান তাহলে আপনার আবেদন করতে হবে ফল 2024-এর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা। এটা ডিফারেন্ট, যেমন অনেক হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে নভেম্বরের 30-এর ভিতরে আহ, আপনার আবেদন শেষ হয়ে যাবে, যেগুলো অনেক হাই র্যাঙ্কিং, মানে টপ 10 বা টপ 15 এই টাইপের। তারপরে আবেদনের ধারাবাহিকতা চলবে, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আবেদন চলবে একটা নির্দিষ্ট রেঞ্জ অফ ইউনিভার্সিটিতে। মানে নির্দিষ্ট রেঞ্জ অফ ইউনিভার্সিটি বলতে এটা কোনো র্যাঙ্কিং এর ধরা বাঁধা নাই, এটা হয়তো বা র্যাঙ্কিং কম বেশি সবাই যার যার মতো সেট করতে পারে। ডিসেম্বরের 15-এর মধ্যে কিছু ইউনিভার্সিটি ডেডলাইন অবশ্যই থাকবে। তারপরে থাকবে একটা ডিসেম্বরের 30 বা 31-এর একটা ডেডলাইন থাকবে বেশ কিছু ইউনিভার্সিটি। সেম ভাবে জানুয়ারি 15-এর মধ্যে কিছু ডেডলাইন থাকবে, সেম ভাবে জানুয়ারি 31-এর মধ্যে কিছু ডেডলাইন থাকবে, ফেব্রুয়ারি 15-এর মধ্যে কিছু ডেডলাইন থাকবে। তবে ফেব্রুয়ারি 15-এর পরে ডেডলাইন খুবই কম ইউনিভার্সিটি আছে। এবং যদি আরেকটা বিষয় মার্ক করি, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডেডলাইনের অন্ততপক্ষে 2 সপ্তাহ আগে অ্যাপ্লাই করা উচিত। এটা আমি আমি নিজেও জানতাম না আমি অ্যাপ্লিকেশন করার সময়। আমার ইউনিভার্সিটি, আমার প্রোগ্রামে অ্যাডমিশন কমিটির একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল এই বিষয়ে। তো তখন তিনি বলছিলেন যে যে দেখো, আমরা আসলে ডেডলাইনের আগে আবেদনটা পাইতে পছন্দ করি, কারণ আমরা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করি তখন আমরা মাঝে মাঝে ঢুকে দেখি যে কেউ আবেদন করছে কিনা। থাকলে হয়তো বা আমি, ধরো ধরো যে অ্যাডমিশন কমিটিতে 4 জন আছে, সে যেটা বলবো যে 4 জন আছে, হয়তো বা আমি একটা অ্যাপ্লিকেশন করে দেখলাম, দেখে আমার কাছে ভালো লাগতে পারে, তো বললাম আরেকজন কমিটি মেম্বারের কাছে যে অ্যাপ্লিকেশন একটা চলে আসছে, আমরা বসতে পারি, মিটিং করে রিভিউ করতে পারি, তাকে অফার দিয়ে দিতে পারি। যারা রোলিং বেস এরকম যারা ফান্ডিং দেয় বা অফার লেটার দেয়, তারা আসলে দেওয়া শুরু করে দেয়। যত আগে অ্যাপ্লাই করবেন তত আগে অফার লেটার পাবেন, আর অফার লেটার যত আগে পাবেন তত আগে I-20 পাবেন, যত আগে I-20 পাবেন তত আগে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা স্লটের জন্য লাফালাফি কম হবে, দেন ভিসা আগে পাইলে এয়ার টিকেটের দাম কম হবে, সবকিছুতে স্ট্রেস কমবে আর কি। তো ডেডলাইনের অন্তত পক্ষে 2 থেকে 3 সপ্তাহ আগে আবেদন করা উচিত। আর ডেডলাইনটা পাইতে গেলে যেটা করতে পারেন সেটা হচ্ছে ইউনিভার্সিটি নেই, প্রোগ্রাম নেই, ডিআরবেন নেই, অ্যাপ্লিকেশন ডেডলাইন, এই বিষয়টা লিখে গুগলে সার্চ দিতে পারেন, দিলে পরে প্রথম 2-3টা লিঙ্কের মধ্যে আপনি ডেডলাইনটা পেয়ে যাবেন। আর মিড রেঞ্জের প্রোফাইল হয় না, মিড রেঞ্জের ইউনিভার্সিটি হয়। মিড টাইপের প্রোফাইল পেতে পারি আমরা। মিড টাইপের প্রোফাইল আসলে কোনগুলা, যেগুলো আসলে দেখি, মানে বলা যায় না যে একজন দেখেই বলা যায় না যে ফান্ডিং সুনিশ্চিত। আহ, কোনো না কোনো কিছু একটা মিসিং আছে, হয়তো বা জেরি স্কোর তার নাই, একদমই নাই। জেরি স্কোর না থাকলেও এটা মানে ভালো প্রোফাইল হয়। তবে আহ, তবে যেটা তখন হাই সিজিপিএটা হাই থাকলে ভালো হয়। তো মিড মিড টাইপের যদি প্রোফাইল হয় সেখানে সেন্ট্রালি অ্যাপ্লিকেশন করা যায়, যায় না তা না, তবে প্রফেসর ম্যানেজ করলে বেশি বেটার। কারণ প্রফেসর ম্যানেজ করে যদি ইমেল করেন তাহলে হচ্ছে প্রফেসর আপনার নামটা জানবে, তারা যদি অ্যাডমিশন কমিটিতে থাকে, তারা যদি আপনার পছন্দ আসে আলাদাভাবে আপনার অ্যাসাইনমেন্টের দিকে ফোকাস দিবে, এই টাইপের আর কি বিষয়টা। তো সবসময় আমি সাজেস্ট করি যে প্রফেসর ম্যানেজ করার দিকে আগে গেলে ভালো, অন্তত পক্ষে কিছু ইমেল দিয়ে চেষ্টা করা উচিত আবেদনের আগে, যদি হাতে সময় থাকে। আমি প্রশ্নের উত্তরটা কমপ্লিট করে ফেলেছি। জি দাদা, এবার প্রশ্ন হলো গবেষণার ক্ষেত্রে টপিক সিলেক্ট করা। তো আমাদের সবচেয়ে বড় সমস্যা টপিক সিলেক্ট করা নিয়ে, এটা নিয়ে যদি বলতেন কিছু। আচ্ছা, টপিক সিলেক্ট করা যদি বলতে হয় তাহলে প্রথমে একদম বেসিক থেকে শুরু করা দরকার। মানে বেসিক থেকে বলতে কি, মানে গবেষণা করতে গেলে তো ওই বিষয়ে একটা নলেজ লাগবে, তাই না? তো ওই নলেজটা আসলে কোথা থেকে পাবো, আমাদের নলেজটা কোথা থেকে আসে? আমরা কি খুব বেশি একটা অনার্স লাইফে মানে নিজে নিজে আর্টিকেল পড়ি না, পড়ি না। আমরা যেটা পড়ি হচ্ছে কোর্স
কোর্সের লেখাপড়াগুলো পড়ি, এগুলা পড়তে পড়তে অনেকেরই আচ্ছা। অনেক কষ্ট হয় বা সময় চলে যায় ওভারঅল। তো ওই যখন আমি কোর্সটা পড়তেছি বা বিভিন্ন কোর্স পড়তেছি, ওই সময় সিলেক্ট করা উচিত যে কোন টপিকটা পড়তে আমার বেশি পরিমাণ আমি ইন্টারেস্টেড ফিল করতেছি। তারপরে এটা চিন্তা করা উচিত যে আমি যদি একটা কোর্সের, ধরা যাক যে সিএইচই 203 একটা কোর্স, হুম, এই কোর্সটা আমি ধরলাম যে ক্রোমাটোগ্রাফির উপর একটা কোর্স, যে ক্রোমাটোগ্রাফি পড়তে আমি খুব আগ্রহ ফিল করতেছি। তো মানে আমি কেমিস্ট্রি ফিল্ডে, যেহেতু আমি কেমিস্ট্রি ফিল্ড দিয়ে ব্যাখ্যা করতেছি এটা, তো পড়তে আগ্রহ ফিল করতেছি। এখন কোনটা আগ্রহ ফিল করতেছি ক্রোমাটোগ্রাফি পড়তে গিয়ে, ধরা গেল যে আমি কলাম ক্রোমাটোগ্রাফি পড়তে গিয়ে আগ্রহ ফিল করতেছি। তো যখন আমি আগ্রহটা ফিল করতেছি তখন আমি খেয়াল করবো যে আমার ক্রোমাটোগ্রাফি কোর্সটা কোন টিচার নিচ্ছে। তো ওই টিচারের কাছে আমি একটা যোগাযোগ করবো বা যাবো, কথাবার্তা বলবো যে স্যার আমি তো এখানে ইন্টারেস্ট ফিল করতেছি, এখানে তো আমি গবেষণা করতে আগ্রহী। তো তার থেকে একটা সাজেশন না যেতে পারে যে যে কোন টাইপের এই গবেষণাগুলো হয়। যদি টিচার যদি যদি জানাতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই জানাবে। অনেক টিচারই জানায়, আসলে কয়েকজন টিচারের আসলে আহ, ওই সুযোগটা থাকে না জানানোর, তাই তারা হচ্ছে জানাতে পারে না। তো তখন যেটা করা দরকার, যদি যদি জানতে না পারে টিচার থেকে, সে যাবে হচ্ছে গুগল স্কলারে। গুগল স্কলার মানে গুগল দিকে সার্চ দিতে পরে একটা সার্চ ইঞ্জিন এটা চলে আসবে। আসার পরে ওই যে আমার যে ইন্টারনেট যে কলাম ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি লিখে আমি সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে অনেকগুলো আর্টিকেল চলে আসবে। মানে সব আর্টিকেল তো আসলে ফ্রি ডাউনলোড হয় না। সাইহাব ইউজ করে কিছু আর্টিকেল ডাউনলোড করা যায়, কিছু না অনেকগুলোই ডাউনলোড করা যায়, তবে রিসেন্ট আর্টিকেলগুলো সাইহাব অনেক সময় থাকে না। তো যেটা করা যেতে পারে যে ওপেন অ্যাক্সেস আর্টিকেল, মানে যেই জার্নালগুলো আছে ওই জার্নালের আর্টিকেলগুলো ডাউনলোড করে একটু পড়া, যে পড়ে দেখি আমি ফার্দার ইন্টারেস্ট ফিল করি কিনা। তবে পেপার পড়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা দরকার আর্টিকেল পড়ার ক্ষেত্রে, যে প্রথমবার জীবনে প্রথমবার প্রথম আর্টিকেল পড়তে বসে ওই আর্টিকেলটা যে আমি বুঝে ফেলবো, এটা অসম্ভব। এটা খুব কম মানুষ বোঝে, অসম্ভব না আমি বলি যে কম মানুষ বোঝে। আর আমার নিজেরই প্রথমবার প্রথম আর্টিকেলটা বুঝতে 3-4 বার পড়া লাগছিল, কারণ ওই অনেক কিছু নতুন। সো অনেক কিওয়ার্ড, ইভেন ইফ এমন হবে যে অনেকগুলো কিওয়ার্ড জানাই নেই, যে একটা লাইন পড়তেছি তার মধ্যে অনেকগুলো ওয়ার্ড আমি জানি না, অনেকগুলো সাইন্টিফিক ওয়ার্ড, তখন যেটা করা উচিত এই ওয়ার্ডগুলো গিয়ে গুগলে সার্চ দেওয়া দরকার, সার্চ দিয়ে এই ওয়ার্ডগুলোর মিনিং কি জানা দরকার। তো এভাবে 2-3টা আর্টিকেল ইফেক্টিভলি পড়লে পরে তারপরে থেকে আর্টিকেলটা পড়াটা একটু সহজ হবে, তারপরে থেকে সে আর্টিকেলটা খুব কম সময় পড়তে পারবে। 2-3টা আর্টিকেলের মধ্যে সে যা যা কিওয়ার্ড ছিল সে সব গুগলে সার্চ করে করে সে লেখাপড়া করে ফেলছে, তারপরে সে পড়বে। তো এই 2-3টা আর্টিকেল পড়লাম, পরে দেখলাম যে কি অবস্থা, আমি এখন ইন্টারেস্ট ফিল করতেছি কিনা, ফিল করলে দেন হচ্ছে আমি আরো আর্টিকেল পড়া শুরু করলাম। এই আর্টিকেলগুলো পড়ার সময় একটু হালকা পাতলা সামারি করে রাখা যেতে পারে বিভিন্ন ওয়ার্ড ফাইলে বা ডক ফাইলে, যাতে ভবিষ্যতে আমি যদি চাই একবার রিভাইজ দিতে, যাতে আমি ফুল আর্টিকেল রিভাইজ না দিয়ে এটা তো রিভাইজ দিতে পারি। মানে এভাবে করে ইন্টারেস্টটা গ্রো করা যেতে পারে। সো এই আর কি, ইন্টারেস্টটা এভাবে গ্রো করতে হয়। তো এবারে প্রশ্ন, স্কলারশিপ নিয়ে যদি বলতেন, স্কলারশিপ পাওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? আচ্ছা, যুক্তরাষ্ট্রে যদি ফুল ফান্ডে আসতে চায়, এটা একটু মার্ক করে বলি যে আমেরিকার পিএইচডি ফান্ডটার এই বিষয়টার নাম স্কলারশিপ না, এই বিষয়টার নাম হচ্ছে ফান্ডিং। এই ধারণাটা ক্লিয়ার হওয়া দরকার যে স্কলারশিপ আর ফান্ডিং এর মধ্যে পার্থক্যটা কি। যে অন্যান্য বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে স্কলারশিপ দেয়, আর আমেরিকাতে ফান্ডিং, মানে এটার মধ্যে পার্থক্যটা কি আসলে? স্কলারশিপ মিনস হয়তো লেখাপড়ার নির্দিষ্ট রিকোয়ারমেন্ট ফলো করতে হবে, সিজিপিএ রাখা বা পেপার পাবলিশ করা, এরকম এগুলো ফলো করলে তার হচ্ছে স্কলারশিপটা টিকবে, সে এত বছর ধরে প্রতি মাসে এত টাকা স্টাইপেন্ড পাবে, এই টাইপের বিষয়টা হচ্ছে স্কলারশিপ। ফান্ডিং বিষয়টা হচ্ছে একটা জবের মাধ্যমে, যে আমরা যেটা করি গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রফেসরদের হেল্প করি বিভিন্ন কোর্সে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে বেতন পাই, ওই বেতনটা দিয়ে আমরা চলাফেরা করি, আমাদের টিউশন ফি ফুল মুকুব হয়ে যায়, হেলথ ইন্স্যুরেন্স মুকুব হয়ে যায়। তো এই জিনিসটার নাম হচ্ছে ফান্ডিং। মানে এটা একটা অন ক্যাম্পাস আর একটা জব দিয়ে, যেটা আসলে স্কলারশিপ না, এটা ফান্ডিং আর কি, ফান্ডিং দেয়। তো মাসে মাসে যে বেতন হিসেবে এটা অ্যাকাউন্টে ঢোকে, এই টাইপের আর কি বিষয়। তো যদি আমি যেভাবে আসছি ফুল ফান্ডিং এ, যে ফুল ফান্ডিং মানে আমেরিকান ইউনিভার্সিটি হিসাব মতে যে আমার 1 বছরে যা খরচ হওয়ার কথা আমেরিকায় থাকতে, খাইতে, চলাফেরা করতে, লেখাপড়া করতে, আমাকে তার চেয়ে বেশি টাকা ইউনিভার্সিটি থেকে দিবে। এটা মানে হচ্ছে ফুল ফান্ডিং, বা এই সমতুল্য টাকা দিবে, এটা হচ্ছে ফুল ফান্ডিং। আর ফুল ফান্ডিং পেতে গেলে যেই যে জিনিসগুলো আমার প্রিপারেশন নিতে হয়, এগুলো হচ্ছে, এইগুলো অ্যামাউন্ট হচ্ছে 6টা, মোট 6টা। 6টা যদি আমি চিন্তা করি, প্রথমে
সিজিপিএ, যেটা হচ্ছে ভার্সিটি লেখাপড়ার মাধ্যমে আমরা পরীক্ষা টরীক্ষা দিয়ে পাই সিজিপিএ। দ্বিতীয়তে আমার যদি ধরি, সেটা হচ্ছে আমার একটা জিআরই স্কোর। জিআরই স্কোর অনেক জায়গায় ওয়েব এখন, তাই হচ্ছে সেই জায়গায় হয়তো জিআরই স্কোরটা নাও লাগতে পারে। জিআরই স্কোর দেন হচ্ছে আইএলটিএস স্কোর বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর। অনেক জায়গায় আইএলটিএস এর পরিবর্তে টোইফেল প্লাস হচ্ছে ডুলিঙ্গো, আরো যে আছে যে ওআইটেক, পিটি, এগুলো অনেকে অ্যাকসেপ্ট করে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট এই বিষয়টা লাগবে, এই তিনটা গেল। আর তিনটার ভিতরে একটা আছে হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স বা পাবলিকেশন বা হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট, এই জিনিসটা তারা গুরুত্ব দেয়। দেন হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, দেন হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন। এই মোটামুটি 6টা বিষয়ের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার এই ফুল ফান্ডিং প্রোফাইলটা আমার কেমন। তো প্রথমে যেটা বলি যে এই 6টা বিষয় আছে, 6টা বিষয়ের মধ্যে অন্তত 4টা বিষয় ভালো থাকা দরকার। এখন কোন 4টা বিষয় ভালো থাকা দরকার এটা নিজে সিদ্ধান্ত নিবে একজন ব্যক্তি। কিরকম কারো যদি সিজিপি ভালো থাকে, তার হয়তো বা অন্য 2টা দিকে ফোকাস না দিলেও হবে। কারো যদি সিজিপি ভালো না থাকে, তার অবশ্যই জিআইটা দেওয়া উচিত, কারণ জিআইটা একটা রিকোয়ারমেন্ট। সে যদি না দেয় এটা বাদ হয়ে যায় তার থেকে। তো তার এমনি সিজিপিএ নাই, আবার জিআইও নাই, এটা গেল বাদ। আর থাকেই 4টার মধ্যে তো সে নিজে থেকে বলতে পারে না যে আমার এসএপিটা আমি একদম আউটস্ট্যান্ডিং লেভেলে দেখছি, বা আমার এলওআর গুলো আমার টিচার একদম সেই লেভেলে এলওআর দিছে, বা এই এলো সেই লেভেলে লিখলে পরেও একই লেখা এক ডিপার্টমেন্টের টিচারদের পছন্দ হইতে পারে, আরেক ডিপার্টমেন্টের টিচারদের পছন্দ না হইতে পারে। তো এসএপিটা সার্টেন হইলো, এলওআরটা আনসার্টেন। তো তো সিজিপিএটা কম হইলে পরে হচ্ছে এভাবে হয়। মানে মেইন কথা হচ্ছে 4টা জিনিস উপর ফোকাস দিতে হবে, 4টা ভালো জিনিস লাগবেই। মানে 6টার ভিতরে এটা বেটার অবস্থা থাকতে হবে 4টা। দেন হচ্ছে ফুল ফান্ডের জন্য আবেদন করলে ইউ আর কম্পিটিটিভ অ্যাপ্লিকেন্ট, এবং এবং তুমি বা আপনি হচ্ছে আবেদন করতে পারেন। দেন হয়তো বা ফান্ড পেয়ে যেতে পারেন। তবে এখানে আরেকটা বাইপাস সিস্টেম আছে। বাইপাস সিস্টেমটা কি? ওই অ্যাডমিশন কমিটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনার আবেদনের উপর ভিত্তি করে। বাইপাস সিস্টেমটা হচ্ছে এরকম যে আমি প্রফেসর ম্যানেজ করি, এটা হচ্ছে বাইপাস সিস্টেম। মানে প্রফেসরকে আমি আগে ভাগে ইমেল দিয়ে রাখতেছি। প্রফেসর ইমেল দেওয়ার পরে কিন্তু ফান্ডিংও আসলে সবসময় প্রফেসরের ফান্ড থেকে হয়, বিষয়টা এমন না। অনেক সময় এটা এমন হয় যে যে প্রফেসর একটা ইফেক্ট রাখতে পারে অ্যাডমিশন কমিটির উপরে। যেমন সে রিকোয়েস্ট করতে পারে অ্যাডমিশন কমিটিতে যে এই স্টুডেন্ট আমার পছন্দ হচ্ছে, তাকে আমি নিতে চাই, তাকে আমার ল্যাবে ফিট করে। তখন অ্যাডমিশন কমিটি তার একটা জিটিএ বা গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন দিয়ে ফান্ড দিতে পারে। আর যদি নিজের ফান্ড থেকে তার যে ফান্ডিং থাকে রিসার্চের, যদি ফান্ড দেয় তাহলে জিআরএ গ্র্যাজুয়েট রিসার্চ ইনস্টিটিউশন ফান্ড দিবে। তো ওইটা হচ্ছে প্রফেসর ম্যানেজিং এর বিষয়টা কি, ওইখানে আবার কোনো স্ট্যান্ডার্ড নাই। প্রফেসরের পছন্দ হয়েছে তো সব সমাধান। যদি প্রফেসর নিজের ফান্ড থেকে ফান্ড দেয় তো আরো কোনো এখানে কোনো বিষয় নেই। এখানে প্রফেসরের পছন্দ শেষ, শেষ সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। যদি সিদ্ধান্ত নেয় যে আমি তার আরে দিব। এখন তার যদি কিছুই না থাকে প্রোফাইলে, মানে তাও সম্ভব, তাও প্রফেসর চাইলে তারা ফান্ড দিতে পারে। এটা হচ্ছে একটা বাইপাস প্রফেসর ম্যানেজিং। আর আরেকটা প্যাটার্ন হতে পারে এরকম যে আমি আমার সম্পর্কে কনসিয়াসলি জানি যে আমি কোন বিষয়ে রিসার্চ করতে চাই, কোন বিষয়ে আমি ইন্টারেস্টেড, এবং টোটালটা ভ্যালিড, নন ভ্যালিড না, যে বানানো কথাবার্তা না, বানানো গল্প না। তো এই ধরনের কিছু ক্যান্ডিডেট থাকে যারা ওই ছোটবেলা থেকে প্যাশন থাকে একটা সাবজেক্ট পড়ার, বড় হয় ওই সাবজেক্টেই পড়ে। তারা জানে এই টপিকে রিসার্চ করা তার দরকার, সে আগে থেকে এটার উপর লেখাপড়া করতেছে, আর্টিকেল পড়তেছে, এবং এই রিসার্চ ইন্টারেস্টের সাথে তাল মিলে প্রফেসরের ইমেল করতেছে। তারা আসলে সাধারণত ওই অনেক রিকোয়ারমেন্ট কম থাকা সত্ত্বেও প্রফেসর থেকে ফান্ডিংটা ম্যানেজ করতে পারে, কারণ তারা ভ্যালিড, মানে তাদের ইন্টারেস্টটা ভ্যালিড আর কি, একদম ভ্যালিড। তো এগুলো বোঝা যায়। এগুলা প্রফেসর কি আসলে আমি নিজেই বুঝতে পারি, ইমেল দেখতে পারি বা আমাকে মেসেজ করে দেওয়ার মেসেজ দেখতে পারি, আমি নিজেই বুঝতে পারি যে সে ভ্যালিড নাকি সে বানায় কথা বলতেছে। তো এই বিষয়টা বোঝা যায়। তো বিষয়টা এভাবে ক্লিক করে। তো আমি একটু ওই কোশ্চেনটাও কমপ্লিট করে ফেলি যে ইলেকট্রিক্যাল মাস্টার্স প্রোগ্রামে কোন সাবজেক্টে মেজর নিলে ফিউচারে ভালো হয়, প্লিজ বলবেন। মোটা দাগে আমি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, সো আসলে এই কোশ্চেনটা আমার জন্য না যে মাস্টার্স কোন টপিকে করলে পরে ভালো হয়। কেরিয়ার সুইচ করার ক্ষেত্রে কেউ কি কেরিয়ার জাতীয় ভার্সিটি, আচ্ছা এর আগেটাতে যাই। কেরিয়ার সুইচ করার ক্ষেত্রে হচ্ছে ফুল ফান্ডিং নিয়ে বিদেশে আসাটা খুব ভালো একটা ভালো সিদ্ধান্ত, আমার মতে ভালো সিদ্ধান্ত। যদি আমি এটা দিকেই ফোকাস ছিলাম আমার থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই, আমি এখানেই কেরিয়ারটা মুভ করছি। কিন্তু অন্য কেরিয়ার থেকে এখানে আসাটা ভালো সিদ্ধান্ত, খারাপ সিদ্ধান্ত না আমার মতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিসার্চের সুযোগ নেই, কিভাবে পাবলিকেশন করব? এই কোশ্চেনটাতেই ভুল আছে। প্রথমে মানে আমার আমার আমি নিজে জাতীয় ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমি মোটিভেশন দিতে চাই, মোটিভেটেড করতে চাই
এবং তারা যাতে ফুল ফান্ডে আমেরিকায় আসে এটা আমি চাই। এবং মানে তাদের জন্য আমি বেশ কিছু পোস্ট লিখছি, কিন্তু সবচেয়ে বিষয়টা খারাপ লাগে যে এরকম কোশ্চেন দেখলে পরে, মানে কোশ্চেনটা হচ্ছে সে রিসার্চ কি একজন মানুষ এটা জানে না, সে পাবলিকেশন কেটে জানে না, কিন্তু এটা কোশ্চেন থ্রো করে দেয়। তাও আমি উত্তরটা দিই, বিষয়টা রিসার্চের সুযোগ নেই, তাকে রিসার্চ করতে হয় পরে পাবলিকেশন। পাবলিকেশন সবসময় ম্যান্ডেটরি না, পাবলিকেশন একটা লং টার্ম প্রসেস। এখানে একটা রিসার্চ সাকসেসফুল হওয়ার পরে এটা পাবলিকেশন হয়। আগে আপনার রিসার্চ কি এটা জানা দরকার, রিসার্চ মেথোডোলজি কি এটা জানা দরকার, একটা বিষয়ে গবেষণা করা দরকার, লেখাপড়া অনেক করা দরকার। তারপরে আপনি রিসার্চ করার জন্য উপযুক্ত, তারপর আপনি রিসার্চ করতে পারবেন। এটা সাকসেসফুল হবে কি হবে না এটা আসলে দিল্লি বহুদূর, তবে সাকসেসফুল হতে পারে। যদি হয় দেন আপনি পাবলিকেশনের জন্য আবেদন করতে পারবেন বা জার্নালে সাবমিট করতে পারবেন। তারপরে জার্নাল যদি স্যাটিসফাইং মনে করে তারপরে সেটা অ্যাকসেপ্ট করবে। এখন এত কিছু না করে পাবলিকেশন করা যায় যদি পিরিয়ডারি জার্নালে পাবলিকেশন করেন, এগুলাতে কোনো কাজে আসে না। উচ্চশিক্ষার যারা এখানে বসে আছে তারা নিজেরা সব জানে আসলে, যে কে ওই কষ্ট করে আর্টিকেলটা এই পর্যন্ত আসছে আর কি আসলে কষ্ট না করে চলে আসছে দুঃখ করে, এটা অটোমেটিক্যালি বোঝা যায়। যেমন একটা একটা আসলে ইন্টারভিউ নিলে পরে মানুষ মানে ধরতে পারা যায় যে তার কথাবার্তার প্যাটার্ন, তার অ্যান্সার দেওয়ার ভঙ্গি, এগুলো দেখি বোঝা যায় যে সে আসলে চেষ্টা করে আসছে নাকি না করেই আমার তার পাবলিকেশনটা হয়ে গেছে, এগুলো সবই বোঝা যায় আর কি। তো রিসার্চের সুযোগ নেই, সুযোগ তৈরি করতে হবে। তৈরি করার ওয়েটা হইতে পারে এরকম যে দেশে এখন বিভিন্ন রিসার্চ ফার্ম বলবো না আসলে, কি বলে, রিসার্চ প্ল্যাটফর্ম আছে। যদি আহ, যদি আমি যে ভুল না করি, চিটাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হাই স্টাডিজ এর এদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে সম্ভবত একটা পোস্ট আছে যে কি কি রিসার্চ ইনস্টিটিউশন দেশে আছে যারা গবেষণা স্টুডেন্ট নেয়। তো ওইখানে খুঁজে আপনার বের করতে হবে একই পোস্টটা। তারপরে আপনি ইন্টারেস্ট যার লগে মিলে, যেই প্ল্যাটফর্মের সাথে মিলে প্ল্যাটফর্মে আপনি আবেদন করেন, আপনি রিসার্চ ইন্টারেস্টটা দেখা আবেদন করেন। ডিরেক্ট এভাবে ইমেল করেন, রিসার্চ করতে চাই, সুযোগ পাচ্ছি না, একটু সুযোগ দেন, এভাবে না। আপনি যখন একটা যোগাযোগ করবেন এই যে মানুষের সাথে, যোগাযোগটা করবেন একদম ক্লিয়ার অ্যান্ড কনসাইজ হয়ে যায়, যে আপনি জানবেন যে ওই মানুষটার সাথে কি গবেষণা করতেছে। একটু গুগল স্কলারে সার্চ দিলে পরে এই মানুষ সম্পর্কে জানা যায়। তার আর্টিকেলগুলো একটু পড়বেন, পড়ে তার আর্টিকেলগুলো পড়ে তার একটা মেসেজ দেন যে আমি আপনার এই আর্টিকেলটা পড়ছি, আর্টিকেলে এই জায়গাটা আমার ভালো লাগছে, যে এই জায়গাটা আমি আরো ফার্দার বুঝতে চাই আপনার কাছ থেকে। আপনি যদি সময় হয় আপনি কি আমাকে বিষয়টা ক্লিয়ার করতে পারেন, কিছু কোশ্চেন রেডি করেন তার জন্য। তো তখন সে অটোমেটিক্যালি অ্যান্সার দিবে এই যে মানুষ। তারপর আপনি আপনার ইন্টারেস্টটা শো করেন যে আপনি তার সাথে গবেষণা করতে চান, কোন সুযোগ আছে কিনা। এটা যে কোনো মানুষের সাথে কোলাবোরেশন করতে পারেন। বিদেশে অনেক অ্যালামনি আছে বাংলাদেশি, বিভিন্ন ইউনিভার্সিটির, এবং তারা স্টুডেন্ট নিতে চায়, স্টুডেন্টের সাথে কাজ করতে চায়। তো সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা যে জায়গায় এখানে, স্টুডেন্টরা সেই লেভেলে পরিশ্রম দিতে পারে না, বিভিন্ন কারণে পারে না। হয়তো বা বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, মানে এগুলা আমি এখন ডিপে ঢুকবো না। পারে না, কেউ হয়তো বা এরকম করতে পারে, কিন্তু যারা করতে পারে তারা আসলে অনেকগুলো পাবলিকেশন করতে পারে এভাবে। যেমন আমার আমার যদি লাস্ট দুদিনটা ওয়েবিনার আগে একটা ওয়েবিনারে তিনজন ছেলে আসছিল, তারা হচ্ছে বিবিএ ব্যাকগ্রাউন্ডের। তারা প্রথমে তাদের টিচারের সাথে রিসার্চটিকে শুরু করছে, তারপরে সারা ওয়ার্ল্ডে বিভিন্ন বাংলাদেশি মানুষজনের সাথে তারা কোলাবোরেট করে বিভিন্ন কাজ করছে। তো আপনার বিশ্ববিদ্যালয়ের সুযোগ নেই রিসার্চের, কিন্তু আপনার সুযোগ আছে যে বাংলাদেশি যে কারোর সাথে যোগাযোগ করার, মানে যোগাযোগটা কনসাইজ ওয়েতে করতে হবে। তার আর্টিকেল পড়ে তারপরে তাকে ইমেল, মানে তার একটা মেসেজ দেওয়া বা ইমেল করা, যেভাবেই হোক। যোগাযোগটা কিছু না পড়ে করা যাবে না আর কি। তাহলে সে কোনো ইন্টারেস্ট পাবে না আপনার প্রতি, যে আপনাকে যে সুযোগ দিবে কেন দিবে, আপনার প্রতি টাইম দিবে কেন দিবে। কারণ অনেক বিষয় এরকম হয় যে রিসার্চে একটা স্টুডেন্ট নিয়ে কাজ শুরু করলাম, যাত্রা শুরু করলাম, 6 মাস পরে আমি তার পিছনে অনেক এফোর্ট দিলাম, কিন্তু সে আসলে কোনো কাজ না করে সে সব সময় টেস্ট খেলে গেল আমার সাথে, যে আমি আজকে পারি নাই, কালকে করবো, কালকে পারি না, পরশু করবো, করে করে লাস্টে করলোই না কাজটা। তারপরে তার খবর নেই, খবর নেই মানে খবর নাই। এই ধরনের ঘটনা ঘটে আসলে, এগুলা সম্পর্কে আমি যতটুকু জানি। তবে যদি কেমিস্ট্রি বা বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড হয়, খুব মানে অনেক রিসার্চ করতেছে, যদি আমি বলি রেডকিন রিসার্চ সেন্টার নামে একটা রিসার্চ সেন্টার আছে ঢাকা এবং চট্টগ্রামে, তাদের ল্যাব আছে কম্পিটিশনাল কেমিস্ট্রির উপরে তাদের রিসার্চ। আহ, তো সেটা খুব মানে ওয়েল নোন একটা প্রতিষ্ঠান বলা যায়। হ্যাঁ, এই কোশ্চেনের উত্তর আমার এখানেই শেষ।
কনসেন্ট্রেশন আর মোটিভেশন ধরে রাখার উপায়। হ্যাঁ, কনসেন্ট্রেশন আর মোটিভেশন ধরে রাখার উপায় আপনি নিজে। এখন একেক মানুষ একেকভাবে কনসেন্ট্রেশন মোটিভেশন ধরে রাখে। নিজেরা পুশ করতে হবে। নিজেরা পুশ করার জন্য আপনার যা করতে হয় তা করতে হবে। নিজেরা পুশ করার জন্য যা করতে হয় তা করতে হবে। আসলে আমি অ্যাজ পার আই ক্যান রিমেম্বার, আমার ফুল ফান্ডিং এর যাত্রা পোস্ট 1 যে পর্ব 1 আছে ওইটা আপনি পড়তে পারেন। যে আমিও নিজেরা পুশ করছিলাম আর কি। ওয়ান্স আপন এ টাইম মানে উইদিন সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে আমার সিজিপিএটা 3 এর অনেক নিচে ছিল, যেটা আমি পরে 3.5 এর কাছাকাছি নিছি। এবং এর মধ্যে মাস্টার্সে আমার কারিকুলাম আমি ফার্স্টে ছিলাম, এবং দেন আমার আবেদন করার সময় 6টা আর্টিকেল ছিল, সেখানে 30টার মতো সাইটেশন ছিল, এবং বর্তমানে আসলে আমার 14টার মতো পাবলিকেশন আছে, এবং সেখানে সাইটেশন সংখ্যা 90+। তো আমি নিজেরা পুশ করছি ওই সময় থেকে। ওই সময় পুশ করে প্রায় 4 থেকে 5 বছর নিজেরা পুশ করছি। পুশ করার জন্য প্রথমে আমি আইসোলেটেড হয়েছি। আইসোলেটেড হওয়ার জন্য মেনি থিংস মানে যা দরকার হয় তা করছি। যতটুকু স্যাক্রিফাইস করা দরকার ততটুকু করছি। মানুষের সাথে কমিউনিকেশন বন্ধ রাখছি অনেকদিন, অনেক কিছু। তো এইগুলো আসলে নিজে পুশ করবেন কিভাবে, নিজে আইডিয়া বের করতে হবে। একজনের কাছে এক আইডিয়া ক্লিক করে, দ্যাটস ইট। আচ্ছা, আহ, উম, বাংলা ডিপার্টমেন্ট, আচ্ছা এই বিষয়টাতে হচ্ছে আমি ইংরেজি ডিপার্টমেন্টের মহিউদ্দিন ভাইয়ের সাথে আমি একটা ওয়েবিনার করছিলাম। সেখানে তিনি এই বাংলা ডিপার্টমেন্টের মানুষজন তারা আসলে কোন প্রোগ্রামে আবেদন করতে পারে এটা তিনি একটা জায়গায় বলছিলেন। এটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আমার ঠিক মনে নাই প্রোগ্রামটার নাম। এই প্রোগ্রামে তারা আবেদন করতে পারে মাস্টার্সে, ফান্ড পেতে পারে। এবং এখানে আসলে রিসার্চ বা পাবলিকেশন যদি মানে এটা টাফ আর কি, অনেক দূর পর্যন্ত, মানে এটা একটু কঠিন। এর থেকে কম সময় লাগে জিআরই আইএলটিএস করে। এখন জিআরই আইএলটিএস অর্জন করতে পারেন প্রথমে একটা মোটামুটি একটা যতটুকু পারেন অ্যাজ ফার অ্যাজ পসিবল। আইএলটিএস এর ন্যূনতম 6.5, এবং জিআরইতে আসলে ন্যূনতম 305 বা 300 বা 300 বেরিয়ারটা ক্রস করেন অন্তত পক্ষে, মানে আমি এটা বলবো। তো এই দুইটা স্কোর করেন। যদি জিআরই প্রিপারেশনের গাইডলাইন হিসেবে আমার ইউটিউব চ্যানেলে ফুল বারবার আমাদের যতগুলো ক্লাস আছে সবগুলো প্রায় মনে হয় 10-12টা ক্লাস আছে। এগুলা এনাফ এই ক্লাসগুলো, তবে আপনার পড়তে হবে। এবার দেখলে আপনি স্কোর পাবেন না, তারপর আপনার পড়তে হবে। দেখার পরে এই গাইডলাইন মেনে পয়েন্টের ক্লাসগুলো আপলোড করেছে সেটা দেখতে পারেন। হয়তো আইএলটিএস এর ক্লাসগুলো আমি খুব সামনে আপলোড করবো আমার ইউটিউবে, এগুলো দেখতে পারবেন। তবে আমি যেটা মার্ক করবো এখানে যে আপনার স্টেটমেন্ট অফ পারপাস এটা খুব জরুরি, এটা লেখাটা। আর এটা হচ্ছে একাডেমিক রাইটিং স্যাম্পল। এই টাইপের ডিপার্টমেন্টে সোশ্যাল সায়েন্সের এই টাইপের ডিপার্টমেন্টে একাডেমিক রাইটিং স্যাম্পলটা খুব গুরুত্বপূর্ণ। তো ওইটা রিসার্চ রিলেটেড একাডেমিক রাইটিং স্যাম্পলটা মানে হলো যে অন্তত পক্ষে রিসার্চ প্রপোজাল এটা একটা একাডেমিক রাইটিং স্যাম্পল হইতে পারে, বা এটা রিসার্চ আউটকাম এটা একটা একাডেমিক রাইটিং স্যাম্পল হতে পারে, রিসার্চ আইডিয়া এটা একটা একাডেমিক রাইটিং স্যাম্পল হতে পারে। একটা একাডেমিক রাইটিং স্যাম্পল লাগে, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে রাইটিং স্কিলটা কিরকম, কত পলিশ করে লিখতেছেন। আপনি একটা রাইটিং স্যাম্পল লিখতেই পারেন, লেখার পরে হচ্ছে আপনি কতজনকে রিভিউ করাইলেন, এটা হচ্ছে মেনলি গুরুত্বপূর্ণ। আর নানামণির নানামত এটা ঠিক আছে, কিন্তু নানামণির নানামত মানতে 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 একসময় আপনার এই এসওপি আর একাডেমিক রাইটিং স্যাম্পলটা যদি আপনি এডিট করতে থাকেন এবং অনেকজন স্যাটিসফাই করতে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে এমন একটা পর্যায়ে পৌঁছাবে যেটা আসলে একটা স্ট্যান্ডার্ড, সেটা যে যে কোনো অ্যাডমিশন কমিটি দেখে আসলে পছন্দ করবে। এখন কাদের দিয়ে রিভিউ করাবেন, আসলে যাদের রিচ করতে হবে, অনেককে, অনেক গ্র্যাজুয়েট স্টুডেন্টকে রিচ করতে হবে, এদের কই পাবেন? এদের এদের নেক্সট এবিএসএর গ্রুপে পাইতে পারেন, বা আপনার আশেপাশে দেখতে পারেন, বা যেভাবে খুঁজে বের করতে পারেন আর কি, যে এই সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আপনি খুঁজে বের করবেন, এদেরকে নক করবেন, একটা গোছানো একটা এসএমএস লিখবেন বা গোছানো একটা ইমেল লিখবেন, যে মানে একটা সম্বোধন থাকা ঠিকঠাক মতো, বা একটা কথাবার্তা ঠিক মতো থাকা, বা তার একটা রিকোয়েস্ট করা যে দিলে ভালো হয় বা দিতে পারবেন কিনা। এবার রিকোয়েস্ট করে করে তার থেকে রিভিউ নেন অনেক মানুষ থেকে, তারপর আবেদন করেন। আপনার দেখেছি একাডেমিক রেটিং স্যাম্পল আইএসএফ অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জিআরই আইএসএফ পরেও খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একাডেমিক রেটিং স্যাম্পলটা। আম, এতটুকু এই কোশ্চেনের উত্তর। ওকে, সো নেক্সট কোশ্চেনটা আমি দেখতে পাইতেছি এখানে, ইউএসএ তে মাস্টার্স না করে ডিরেক্ট পিএইচডি তে
ঢুকতে হলে এখন থেকে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, সেম জিনিস। পিএইচডির জন্য যে প্রিপারেশন, মাস্টারের জন্য সেম প্রিপারেশন। সরি, মাস্টার্স না করে পিএইচডি, ওকে, মাস্টার্স না করে পিএইচডি ঢোকা যায়, সেম বিষয়। মাস্টার্স করে আপনি পিএইচডির জন্য আবেদন করা যা, মাস্টার্স না করে পিএইচডির জন্য আবেদন করা তা। সেম প্রসিডিওরে আপনি 6টা ফ্যাক্টর আছে, 6টা মধ্যে 4টা ফ্যাক্টর আপনি ভালো করতে হবে, দ্যাটস ইট। মানে একদম সেম প্রসিডিওর। আমার একটা ভিডিও আছে, টোটালি আমি ব্যাখ্যা করছিলাম যে প্রতিটা সেক্টর মানে কিভাবে কিভাবে আগানো উচিত। তবে এটা ব্যাখ্যা করতে গেলে এখন এখানে আসলে মানে 1-1.5 ঘন্টা ডিসকাশন করতে হবে প্রতিটা সেক্টর কেমন আগানো উচিত। তবে ইউএসএ তো মাস্টার্সে ফান্ড পাওয়ার প্রসিডিওর, পিএইচডি ফান্ড পাওয়ার প্রসিডিওর দুটোই সেম। তবে মাস্টার্সে একটু টাফ হয় মাঝে মধ্যে। মাস্টার্সে, পিএইচডিতে যেটা হয় অফার লেটারের সাথে ফান্ডিং অফারটা দিয়ে দেয়, মাস্টার্সে শুধু অ্যাডমিশন অফারটা দেয় অনেক ক্ষেত্রে। তারপরে আবার ফান্ডিং জন্য আলাদা করে আবেদন করতে হয়, আলাদা করে আবেদন করতে হয়, তারপরে ফান্ড হয়। মানে এই ধরনের ঘটনা মাস্টার্সে করতে পারে। ডিরেক্টলি আপনারা ফান্ড অফার না করতে পারে, শুধু অ্যাডমিশন অফার করতে পারে। ফার্দার আপনি গিয়ে কোঅর্ডিনেটরকে ইমেল করবেন যে আপনাদের কোনো ফান্ডিং অপরচুনিটি আছে কিনা, ফান্ডিং ছাড়া তো আমি আসতে পারবো না, এরকম। তো তখন হচ্ছে সে অপরচুনিটি থাকলে আপনার দিতে পারে, বা কোনো লিঙ্ক দিতে পারে যেখানে অপরচুনিটি বুঝতে পারেন, বা সেগুলোতে আপনার আবেদন করতে হতে পারে সেই জবগুলোতে। এটা হতে পারে টিএ, হতে পারে আরএ, হতে পারে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, হতে পারে মেনি থিংস, অন ক্যাম্পাস জব আর কি, যেগুলো আপনি করতে পারবেন। তো একটা তো হয়ে গেল, পরে আপনি হয়তো টিউশন ফিটা ওয়েব পেয়ে যাবেন, তারপরে যত টাকা দেয় এটা দিয়ে চলতে পারবেন আর কি। হায়ার স্টাডিজ এন্ড রিসার্চের প্রস্তুতি কখন থেকে নেওয়া উচিত? আমি বলি প্রথম বর্ষ থেকে, একদম প্রথম বর্ষ থেকেই আসলে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। যদি এটা বলি যে হায়ার স্টাডিজ এবং রিসার্চের প্রস্তুতি একদম ফার্স্ট ইয়ার থেকেই নেওয়া উচিত। কারণ যারা বিসিএস প্রিপারেশন নিতেছে তারা অনেকেই ফার্স্ট ইয়ার থেকে নিতেছে, নিয়ে অনেক আগায় রাখতেছে। তো ফার্স্ট ইয়ার থেকে অনেক সময় থাকে একটু জিআরই প্রিপারেশন নিয়ে রাখা, একটু আইএলটিএস প্রিপারেশন নিয়ে রাখা, একটু ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করা, এগুলো সময় থাকে, যথেষ্ট পরিমাণ সময় থাকে। তো ওই তখন থেকে প্রিপারেশন নিলেই পরে জার্নিটা আরো স্মুথ হয়। তো আমেরিকা বা কানাডাতে মাস্টার্স করতে কোনো টাকা, ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়? ফান্ডিং থাকলে দেখাতে হয় না, ফান্ডিং না থাকলে দেখাতে হয়, এটা খুবই স্বাভাবিক। আপনার যদি ফান্ডিং না থাকে, আপনার যদি ভার্সিটি আপনার ব্যয় বহন না করে, আপনার যদি কোনো বেতন না দেয়, আপনি কি দিয়ে চলবেন? আপনি এম্বাসিতে কি বলবেন যে আমি কি দিয়ে চলবো? মানে এখানে এসে তো আপনি কাজ করে চলবেন। এটা আসলে আমেরিকাতে তো এটা নিষিদ্ধ F1 স্টুডেন্টের জন্য। F1 স্টুডেন্টের কোনো ওয়ার্ক পারমিট নেই ভার্সিটির বাইরে। কানাডার বিষয়টা হয়তো বা পারমিট আছে, কিন্তু আপনি তো যদি প্রথমেই বলেন যে আমি এখানে কাজ করে ইনকাম করতে যাচ্ছি, আপনার কেন ভিসা দিবে স্টুডেন্ট ভিসা? তো তখন ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে যে আমার এত টাকা আছে, আমি এই টাকা দিয়ে করতে যাবো। আর যদি ফান্ডিং পান, স্কলারশিপ পান, তাহলে লাগবে না। জি দাদা, এবার প্রশ্ন হলো, একটা পেপার শুরু করার আগে কতটি পেপার পড়া উচিত একটা, যদি পেপার লিখতে হয়? একটা পেপারটা কি টাইপের এটা আবার ডিপেন্ড করে। পেপারটা কি টাইপের, রিভিউ আর্টিকেল না রিসার্চ আর্টিকেল? প্রথমত আমরা রিভিউ পেপারটা লিখবো। আচ্ছা, রিভিউ আর্টিকেল যদি রিভিউ করে যখন লিখতে হয় তাহলে একটু লেখাপড়া বেশি করতে হবে রিভিউ আর্টিকেলে। রিভিউ আর্টিকেলের লেখাপড়ার পার্টটা অনেক বেশি। আর আর যদি ল্যাব বেসড আর্টিকেল হয় বা বাকিগুলা, সেগুলোতে হচ্ছে কাজ করাটা অনেক বেশি, রিসার্চের কাজটা করাটা বেশি। মিনিমাম হান্ড্রেডস অফ আর্টিকেল পড়া উচিত একটা রিভিউ আর্টিকেল লেখার আগে, মিনিমাম, ন্যূনতম আমার মতে। আমার এখনো মনে আছে যে আমাদের যে প্রথম আর্টিকেলটা ছিল, এই প্রথম আর্টিকেলটা এখন পর্যন্ত সম্ভবত 50টা বা 60টা সাইটেশন পাইছে, আই এম নট শিওর, আমার দেখা হয়নি লাস্টে। তো এটা 2 বছর হয়েছে পাবলিশ হয়েছে। প্রথম যে আর্টিকেলটা ছিল সেটা সাবমিট করার পর এডিটর ডিরেক্ট ইমেল পাঠাইছে এরকম যে যে অন্তত পক্ষে 100টা সাইটেশন লাগবে। মানে আমাদের এই আর্টিকেলটাতে 70টা সাইটেশন ছিল আর কি, 70টা রেফারেন্স ছিল। এডিটর ডিরেক্ট ইমেল পাঠাইছে অন্তত পক্ষে 100টা রেফারেন্স লাগবে। তো তারপরে যেটা করতে হয়েছে, এই পেপারটা আবার পুরো ডেলে সাজাইতে হয়েছে। আবার নতুন, যেমন তুমি যদি 10টা আর্টিকেল পড়ো, 10টা আর্টিকেল কিন্তু তুমি তোমার রিভিউ আর্টিকেল ইনক্লুড করতে পারবে না, কারণ তোমার রিভিউ আর্টিকেল একটা এইম আছে। যদি তোমার যদি রিভিউ আর্টিকেল একটা এইম থাকে যে কিছু একটা, ধরো যে কোনো কিছু একটা অ্যাপ্লিকেশন, এর আন্ডারে সাবসেক্টর থাকবে কতগুলো, তোমাকে আউটলাইন সাজাবা যে তুমি কি কি লিখতে চাচ্ছ এই রিভিউতে, যে এই সেক্টরে অ্যাপ্লিকেশন, ওই সেক্টর অ্যাপ্লিকেশন, সেই সেক্টর অ্যাপ্লিকেশন, ইন্ট্রোডাকশন, কনক্লুশন, এগুলো। তো তোমার সেক্টর আছে একটা, ধরো যে আমি যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন বলি, ধরো সেক্টর আছে তোমার এটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, তুমি একটা পেপার পড়লে তুমি কোনো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কিছু পাইলে না।
তো এই পেপারটা পরে কোনো তুমি অ্যাড করতে পারলা না, কোনো লাইন বা কোনো আউটপুট অ্যাড করতে পারলা না। তো এরকম অনেক সময় হয়, যে প্রথমবার এমন সময় অনেক হয়, যেমন আমাদের প্রথম আর্টিকেলের সময় আমরা যারা অথর ছিলাম আমরা সবাই মিলে প্রায় 6 থেকে 700 আর্টিকেল পড়ছিলাম। পড়ার পরে আমরা 70টা রেফারেন্স সেট করতে পারছিলাম। একদম প্রথম অভিজ্ঞতাটা বলি, তারপরে তো আসলে এত হার্শ অভিজ্ঞতা হয় নাই, কারণ তারপরে এই টপিকটা সম্পর্কে আইডিয়া হয়ে গেছে, কিওয়ার্ড বুঝে গেছি, কি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে পরে আর্টিকেলগুলো পাওয়া যাবে খুব সহজে। কিওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ, আসলে কিওয়ার্ড বুঝতে গেলে কিছু আর্টিকেল পড়া লাগে, যে কোন কোন কিওয়ার্ড এই রিসার্চের সাথে জড়িত। তো তখন আমরা তারপরে আবার যখন ব্যাক করলো, মানে এডিটর ফিরাই দিল ব্যাপারটা, বললো যে 100টা রেফারেন্স দিয়ে তারপর পাঠাইতে, তখন আমরা আবার এরকম 1-150 আর্টিকেল পড়ে তারপর পুরা 100 মিলায়ে 115টা বা 12টা করে দিয়ে, সম্ভবত না নাকি 111টা ভুলে গেছি, যেরকম একটা রেফারেন্স সংখ্যা বানায় তারপর তাদের কাছে পাঠাইলাম। তো তারপরে অনেকবার এটা রিড আসছে, অনেকবার অনেক পেপার পড়তে হয়েছে, অনেকবার অনেক কিছু ইনক্লুড করতে হয়েছে ভিতরে। তো রিভিউ আর্টিকেল যদি লিখতে হয়, মানে শুধু লিখলে হবে না, আসলে বিষয়টা এই জিনিসটা মাথাতে রাখতে হবে যে এখন কিন্তু মানে অনেকে মানে এআই দিয়েও আসলে আর্টিকেলের কিছু সেকশন লিখে, আমি খেয়াল করছি একটা এলসিভির একটা আর্টিকেল এরকম ডিরেক্ট ধরাই গেছে যে মানে ইন্ট্রোডাকশনের প্রথম লাইনে লেখা ইউ ক্যান রাইট দিস ইন্ট্রোডাকশন, দিয়ে ইন্ট্রোডাকশন শুরু হয়েছে। তো ভুলে হয়তো চেক করে নেই এডিটর, চেক না করে পাবলিশ করে ফেলছে। তো এআই ইউজ করাটা উচিত না রিভিউ আর্টিকেল লেখার সময়, নাম্বার ওয়ান। নাম্বার টু, রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে আমি এটা জিনিস রিভিউ করতেছি, আমার একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা দরকার, যে আমার এই সেক্টরে ওই কাজটা করছে, আমি আরো পেপারে দেখছি এই 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 রিসার্চ করছে, এর ফলে আউটপুটটা এরকম আসছে, এই আউটপুটটা এখনো এই রেঞ্জে যাইতে পারে নাই, যেটা এম ছিল আসলে রিসার্চারদের এই রেঞ্জে যাওয়া প্রয়োজন, এর জন্য এই 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 ব্যবস্থা নিয়ে যেতে পারে। এই টাইপের সেকশনগুলো এভাবে লিখে সাজানো উচিত আর কি রিভিউ আর্টিকেল লেখার সময়। জি দাদা। এরপরে যেটা প্রশ্ন, আমরা অনেক সময় ম্যাগাজিনে লেখালেখি করি, যদি এটা কোনো কাজ দেবে কিনা। যেমন আমাদের ক্যাম্পাসে অনেকে আছে টেক্সটাইল রিলেটেড আর্টিকেল লেখে, এটা আসলে উচিত বা অনুচিত, বা কতটুকু হেল্পফুল বা ক্ষতিকর কিনা রিসার্চের ক্ষেত্রে, হায়ার স্টাডির ক্ষেত্রে? না, এটা কোনোভাবে ক্ষতিকর না, তো উপকারী কিনা সেক্ষেত্রে যদি বলতে হয়, এটা সরাসরি কোনো ইফেক্ট ফেলবে না, সরাসরি তুমি কোনো কোথাও দিতে পারবে না যে আমি রেগুলার আর্টিকেল লিখি এরকম ম্যাগাজিনের আর্টিকেল লিখি, এটা সরাসরি কোনো ইফেক্ট ফেলবে না। তবে যারা আর্টিকেল লিখে তাদের হাতের যে লেখার যে একটা হাত, এটা চলে আসে, যার ফলে তারা স্মুথ এসওপি লিখতে পারে, স্মুথ ইমেল লিখতে পারে, প্লাস একটা এলোয়ার ড্রাফট তৈরি করতে পারে স্মুথ, বা একটা কাবাল এটা লিখতে পারে যেটা খুবই স্মুথ। স্মুথ রাইটিং কিন্তু সবসময় পছন্দ মানুষজনের, যে একটা লেখার পরে কোন লেখাটা লিখলে পরে আর কি আই ক্যাচিং হবে জিনিসটা, বা কোন লেখাগুলো লিখলে পরে এটা মানুষের মানে দৃষ্টিটা আমি ক্যাচ করতে পারবো। এই স্টেটমেন্ট অফ পারপাসে কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ, যে এটা যদি দৃষ্টি আকর্ষণ করতে পারে অ্যাডমিশন কমিটির, তা আমার অ্যাডমিশন কমিটি পুরাটা মনোযোগ দিয়ে পড়ে দেখবে এসওপিটা, এবং এটা একটা আলাদা ভ্যালুয়েট করবে অ্যাডমিশনে। এবং স্পেশালি অনেক সময় খুব ভালো এসওপি মানে একজনের ফান্ড পর হাতিয়ার হয়ে যায়, যেমন তার জিআরই স্কোর নাই, সিজিপিও কম, কিন্তু স্টেটমেন্ট অফ পারপাসে সে এত স্মুথলি লিখছে এবং এত ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, সে তার নিজের সম্পর্কে খুব ভালোভাবে জানে, ভার্সিটি সম্পর্কে খুব ভালোভাবে জানে, যে প্রোগ্রামে যাচ্ছে প্রোগ্রাম সম্পর্কে খুব ভালোভাবে জানে, এগুলো দেখে বোঝা গেছে এসএপি দেখে, সে ফান্ড পেয়ে যায়। তো এই রাইটিং স্কিলটা আসলে গুরুত্বপূর্ণ। এই রাইটিংটা সে সরাসরি কোনো দেখাইতে পারবে না, হয়তো বলতে পারে মাঝে মধ্যে হয়তো প্রফেসরকে ইমেলের সময় যে আমি এই টপিকটা পড়ছিলাম এরকম ম্যাগাজিনের আর্টিকেল লেখার সময়, এটা সে বলতে পারে, কিন্তু এটা সরাসরি ইফেক্ট করবে না। তবে রাইটিং স্কিলটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটু মার্ক করি, তাদের একাডেমিক রাইটিং স্যাম্পল জমা দিতে হয়। তো তাদের আলাদা একটা রাইটিং স্যাম্পল জমা দিতে হয় যে রাইটিং স্কিল কেমন এটা দেখানোর জন্য। তো রাইটিং স্কিল সবাই চায় আর কি, সব প্রফেসরাই চায়, সবারই দিন শেষে আর্টিকেল লিখতে হয়, থিসিস আর্টিকেল, এই আর কি। যে এবার প্রশ্ন হলো, থিসিস পেপার নিয়ে একজন জানতে চাইছে, সেই সাথে আমার প্রশ্ন হলো রিসার্চ পেপার আর থিসিস পেপারের মধ্যে পার্থক্য কতটুকু, আর কোনটা কেন লাগে, আচ্ছা কেন লাগে? আচ্ছা, থিসিসটা কোনো পাবলিকেশন না বলা যায় আসলে, তবে পাবলিকেশন বলাও যায়। কিরকম পাবলিকেশন বলা যায়, এটা বলা যায় যে সেমিনার আর্টিকেল বলা যায়, কারণ এটা তো পাবলিশড, তাই না? মানে থিসিসটা তো তুমি প্রিন্ট করে দিচ্ছ, টিচারকে এক কপি দিচ্ছ, কমিটিকে এক কপি দিচ্ছ, সেমিনারে এক কপি দিচ্ছ মিনিমাম আর কি। তো সেমিনারে তো এটা আছে, মানুষজন তো সেমিনার থেকে নিয়ে নিয়ে পড়তে পারতেছে। তো থিসিসটাও একটা পাবলিকেশন বলা যায়, তবে নট স্কোপাস ইন্ডেক্স, নট পিয়ার রিভিউড,
মেনি থিংস মানে পাবলিকেশন থেকে অনেক মানে ওরকম কোয়ালিটিফুল না। তবে থিসিসটারও একটা গুরুত্ব আছে। যদি কোনো পাবলিকেশন না থাকে তখন এই থিসিসটা দিয়েও রিসার্চ ইন্টারেস্ট তো তৈরি হয়েছে একটা, যে থিসিস করছি আমি, সে তো আমি জানি কিছু রিসার্চ সম্পর্কে, এই বিষয়ে আমার রিসার্চ ইন্টারেস্ট আছে। এবার এই টাইপের প্রফেসর আমি খুঁজে বের করতে পারি। এবার আমি আজকে একটা পোস্ট দেখছি আমার প্রোফাইল থেকে, যে প্রফেসর ওই খোঁজার সময় যে রিসার্চ ইন্টারেস্টটা কেমনে গ্রো করে প্রফেসরটা খুঁজতে হবে, লিস্ট কেন বানাইতে হবে। তো ওই যে খুঁজে বের করতে হয়, বের করে হচ্ছে আমি যখন আমি ইমেলটা লিখবো তখন আমি লিখতে পারি যে আমি আমার অনার্সের থিসিসে আমি এই কাজ করছি, আমি দেখলাম এই আর্টিকেলে তুমি এমন 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 কাজ করছো, এমন এমন কাজটা আমার এই কাজের সাথে মিলে, এই কারণে আমি তোমার কাজের প্রতি খুবই পরিমাণ ফ্যাসিনেটেড, যে আমি এক্সপ্লোর করতে চাই তোমার ল্যাবে কি কি এক্সপেরিমেন্ট হয়, আমি খুবই উৎসাহী, আমি মনে করি আমার ক্যারিয়ারটা খুব ভালো হবে তোমার ল্যাবে কাজ করতে পারলে। মানে এই টাইপের একটা ভ্যালিড ইমেল দেখার কাছে থিসিসের গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু থিসিসটা পাবলিকেশনের সমতুল্য না। জি ভাইয়া। আর পরবর্তী প্রশ্ন কমেন্ট বক্স থেকে, মাস্টার্সে কি ফান্ডিং পাওয়া যায় কিনা মাস্টার্সে, আর এর জন্য এটা কি করা যাইতে পারে, এটা একটা প্রিপারেশন? ট্রিকি কোশ্চেন। ট্রিকি কোশ্চেন হচ্ছে কি, মাস্টার্সেও ফান্ডিং পসিবল, কিন্তু খুঁজে বের করতে হবে। এখন ও খুঁজে বের করলে সবই সবই পাওয়া যায়, আসলে খুঁজে বের করতে হবে যে কারা মাস্টার্সে ফান্ড দেয়। এর জন্য গ্যাট কোঅর্ডিনেটরতে ইমেল করতে পারেন আগে ভার্সিটি গুলার, যে আপনারা কি মাস্টার্সে ফান্ড দেন, আপনারা কি মাস্টার্সে ফান্ড দেন, মানে এটা একটা সুন্দর ইমেল লিখে মানে ইমেল করা যেতে পারে যে আমি অমুক বাংলাদেশ থেকে বলতেছি, আমার সিভিটা এরকম এরকম, আমার এরকম প্রোফাইল আছে, আপনি কি মাস্টার্সে ফান্ড প্রোভাইড করেন কিনা। তো মানে এই টাইপের গ্যাজেট কোঅর্ডিনেটর থেকে তথ্য নেওয়া যায়। তো সব গ্যাজেট কোঅর্ডিনেটর হেল্পফুল না, সব অনেকে আবার হেল্পফুল, অনেকে আবার উত্তরটা দেয় যে আসলে আমরা দেই বা আমরা দেই না মাস্টার্সে। তো সবাই দেয় না মাস্টার্সে ফান্ডিং, সবাই পিএইচডিতে ফান্ডিং দেয়। সব ইউনিভার্সিটিতেই পিএইচডি থাকলে পিএইচডিতে ফান্ডিং দেয়, তো মাস্টার্স থাকলে মাস্টার্সে ফান্ডিং দেয় না। তার মানে যে সকল সোরই মানুষ, সকল মানুষই সোর না, এই টাইপের বিষয়টা। ঠিক আছে, যে মাস্টার্সে ফান্ডিং হয় কিন্তু নট সার্টেন সব মাস্টার্স স্টুডেন্ট ফান্ড পাবে না। একটা মাস্টার্সের বেচে 30 থেকে 40 জন মানুষ থাকে, সেখান থেকে 3 থেকে 4 জন মানুষ বড় জোর ফান্ড পাইতে পারে। যে একটা পিএইচডির বেচে 16 থেকে 17 জন মানুষ থাকতে পারে সর্বোচ্চ, বা 20-22 জন, তারা সবাই ফান্ড পাবে। দ্যাটস দ্য কেস ডিফারেন্স বিটুইন মাস্টার্স এন্ড পিএইচডি ফান্ড। জি ভাইয়া, পরবর্তী প্রশ্ন আমরা কমেন্ট বক্সে নিচ্ছি। বলছে, দাদা আমি ইডেন আচ্ছা, এটা আমি মোল্লা অ্যান্সার করছি। কলেজের বাংলা বিভাগ। জি জি। জি, এরপরে প্রশ্ন ছিল যে পিএইচডির জন্য জিআরই কতটা গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক নেওয়া হয় আচ্ছা, কিনা, বা জিআরই ছাড়া যাওয়া সম্ভব কিনা? ওকে ওকে ওকে, এটা একটা গুড ডিসকাশন। এটা একটু টাইম নিয়ে আমি একটু ডিসকাস করব, কারণ বিষয়টা না বিভ্রান্তিকর। এই জিআরই ওয়েব, জিআরই নট রিকোয়ার্ড, জিআরই নট রিকোয়ার্ড বাট এনকারেজড, তারপরে জিআরই ইজ এনকারেজ, শুধু এতটুকু লেখা। আর হচ্ছে জিআরই রিকোয়ার্ড, আর হচ্ছে জিআরই উইল নট বি ইভ্যালুয়েটেড, বা এই টাইপের কিছু একটা। ওই লাস্ট যেটা কইলাম যে উইল নট বি ইভ্যালুয়েটেড, দ্যাট মিনস জিআরই লাগবে না এখানে, এটা একদম ফর শিওর। জিআরই কোনো গুরুত্ব নাই এখানে। জিআরই ওয়েব যেসব জায়গায় লেখা আছে, শুধু জিআরই ওয়েব, এসব জায়গায় গ্যাট কোঅর্ডিনেটরকে ইমেল দেওয়া দরকার যে জিআরইটা কি আপনারা রিভিউ করেন নাকি করেন না। এখানে কিছু পাবলিক আছে জিআরই ওয়েব মানে রিভিউ করেই না, জিআরইটা কোনো গুরুত্ব দেয়ই না। কিছু মানুষ আছে তারা লিখে দিচ্ছে, কিছু মানুষ নয়, কিছু ইউনিভার্সিটি আছে যারা লিখে দিচ্ছে জিআরই ওয়েব, তারা মনে মনে জিআরই চায়। যদি অন্যদিকে মানুষজনের একটু ব্যাকলুপস থাকে, মানে সিজিপিএ কম থাকে বা রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে, তখন তারা জিআরইটা মনে মনে চায়। মনে মনে চায় মানে তার ডেট লিখে দেয় নাই যে জিআরই আমরা চাই, তাদেরকে ইমেল করে জানতে হবে তারা জিআরই চায় কি চায় না। যে চায় কি চায় না বলতে, যে এটা ইভালুয়েট করে কি করে না, দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। জিআরই যদি ইভালুয়েট করে, তারা প্রোফাইল ইভালুয়েশনের সময় জিআরই স্কোরটা, তার মানে অন্য কেউ জিআরই স্কোর সহ আবেদন করলে পরে আপনাকে নিবে না, তাকে নিবে। দ্যাটস দ্য কেস। আর জিআরই এনকারেজ যদি লেখা থাকে, তার মানে জিআরই দেওয়াটা এখানে উচিত। আর এখানে অনেকেই জিআরই সহ অ্যাপ্লাই করবে, আপনি জিআরই সহ অ্যাপ্লাই করলে আপনি ফান্ড পাবেন না। কিন্তু কিন্তু জিআরই ছাড়া ফান্ড পাওয়া যায় না এমন না। জিআরই ছাড়া সিএসসি তো ফান্ড পাওয়া যায়, সিএসসি তো ফান্ড পাওয়া সবচেয়ে কঠিন, কিন্তু জিআরই ছাড়া সিএসসি তো ফান্ড মিলে। তখন আপনার না, যেটা বলছিলাম যে 4টা বিষয় খুব ভালো হইতে হবে 6টার ভিতরে, ওই জিআরই ছাড়া বাকি যে 5টা ফ্যাক্টর আছে আমাদের 4টা আপনার খুব ভালো, তো তখন আপনি জিআরই ছাড়া ফান্ড পাবেন। জিআরই আপনার জন্য দরকার নেই। যখন আপনি ওই 5টা সেক্টরের ভিতরে একটু পিছিয়ে আছেন, ধরেন লাইক আপনার সিজিপিটা একটু পিছিয়ে আছে, বা আপনার এসওপিটা ওই রকম ভাবে আপনি লিখতে পারেন নাই, বা আপনার এলওআর গুলো আসলে ওই রকম হয় নাই, তো এরকম হইলে পরে আসলে আপনার উচিত জিআরই স্কোর নিয়ে আবেদন করা। উইদাউট দিস ফেইল আপনি হবেন,
দেখা যেতে পারে এরকম যে 1-2 লাখ টাকা খরচ করেন, 10টা ইউনিভার্সিটি আবেদন করলেন, কোন ইউনিভার্সিটি আপনার ফান্ড দেন, এই টাকার এই বানের জন্য বেঁচে গেল। দ্যাটস দ্য কেস। আচ্ছা, এই কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি রিসার্চ যেটা এক্সপিরিয়েন্স না পরবর্তী থাকলে প্রশ্ন, এবং হুম সিজিপিএ কম থাকলে কোন বিকল্প সিজি নিয়ে আমাদের একটা বড় সমস্যা থাকে দাদা, এটা দিয়ে যদি বলতেন যে অনেকের সিজি। আমাদের সিজি অনেক কম থাকে। হুম হুম এই সিজি কম থাকা পাবলিক গুলার সংখ্যাই অনেক হওয়া উচিত সিজি বেশি থাকার থেকে, এটাই স্বাভাবিক। এই কারণে সিজি কম থাকলে যদি আমি কোনো কোর্স থেকে সিজি কম নিয়ে সেটা বেশি পরিমাণ মানুষজনের কাছে যায়, মানে কোনো একটা কারণে সিজি বেশি নিয়ে লেখার থেকে আর কি, কারণ হচ্ছে এদের সংখ্যাটা বাড়ি। তো এই সিজিপিএ কম আছে, তার মানে আপনার একটা গেছে, মানে 6টার ভিতরে, তার মানে আছে আপনার কাছে 5টা। রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, আরেকটা গেছে, আপনার কাছে আছে 4টা। এই 4টাকে কি জিআরই আইএলটিএস এসএপি এলআর, এই 4টা ভালোভাবে করেন। জেরি স্কোরটা ভালো, জেরি স্কোর রাখেন, আইএলটিএস স্কোরটা একটা 7 রাখার চেষ্টা করেন। এবার এসওপিটা ভালোভাবে লিখেন। এলওআর ড্রাফটগুলো তো আপনিই লিখে দিবেন, পরে স্যার এটা ফাইনালি মেক করবে। ওইটা একটু যত সম্ভব ভালো করার চেষ্টা করেন, স্যারকে রিকোয়েস্ট করেন বা স্যারের সাথে একটা সম্পর্ক রাখেন, সে যাতে স্যার যাতে একটা ভালো একটা এলওআর দেয়। তো রিসার্চ এক্সপিরিয়েন্সও নাই, সিজিপিও কম, এই দুটো থাকলে পরে অবশ্যই জিআরই স্কোরটা হচ্ছে আপনার ট্রাম্প কার্ড। তখন আপনার জিআরই স্কোরটা আপনি যত বেশি তত আপনার ফান্ড পাওয়ার সম্ভাবনা তত বেশি, মানে আপনি অলরেডি দুইটাতে মাইনাসে আছেন। এই জিনিসটা আপনার বুঝতে হবে। যার সিজিপিএ সো হাই তার জিআরই দরকার নাই। যার রিসার্চ আর্টিকেল বা আর্টিকেল, বেশ কিছু আর্টিকেল আছে স্কোপাস ইন্ডেক্স জার্নালে বা কি ওয়ান জার্নালে বা ইম্পারফেক্টর হাই জার্নালে, তার জিআরই কোনোভাবেই দরকার নাই। যার একটা নির্দিষ্ট এইম আছে, সে নিজের সম্পর্কে জানে, প্রোগ্রাম সম্পর্কে জানে, টিচার সম্পর্কে জানে, প্রফেসর ইমেল করছে, এসওপিটা অসাধারণ লেভেলে লেখছে, যে এই এসওপি মানে যে কেউ করতে গেলে পুরাটাই করে শেষ করবে এক বসায়, বা তার মনে হবে যে এবার আরেকটু থাকলে ভালো হইতো এসওপিটা, মানে পড়তে পড়তে এমন ভালো লাগবে, তার জিআরই দরকার নাই। কিন্তু অ্যাজ ইউজুয়াল ক্যান্ডিডেট যাদের এসওপি এত ভালো হয় না, যাদের সিজিপিএ কম, যাদের রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, এই টাইপের ঘটনা থাকলে অবশ্যই জিআরইতে বাদেশ করে থাকা উচিত। এলওআর নিতে গেলে, এলওআর আসলে ভালো হয় বলতে গেলে যদি আমি বলি যে সবচেয়ে ভালো নিজের সুপারভাইজারের কাছ থেকে এলওআর নেওয়া একটা এলওআর। আরেকটা হইতে পারে ডিআরএমের হেড থেকে নিতে পারি আমরা। আরেকটা হইতে পারে হচ্ছে কোর্স টিচার থেকেও নেওয়া যায়। তবে রিসার্চ সুপারভাইজারের এলওআর হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি একজনের সাথে ওয়েবিনার করছিলাম, আলবির সাথে, আমার বন্ধু এবং বেস্টমেন্টই বলা চলে, আলবি। তো সে হচ্ছে অ্যাওয়ার্ডটা নিয়েছিল, তার রিসার্চ সুপারভাইজার ছিল 3 জন। তো তার যে 3টা অ্যাওয়ার্ড, 3টাই রিসার্চ সুপারভাইজারের কাছ থেকে আসছে। তো তখন তার অ্যাওয়ার্ডটা খুব বেশি ইফিসিয়েন্ট হয়ে গেছে। তো তার এসওপিটাও এত গর্জিয়াস ছিল না, সে নিজেই বলছে। তার আইএস স্কোর ছিল, সিজিপিটা মোটামুটি ছিল। জিআরই ছাড়াই সে আসলে ফান্ড পাইছে কম্পিউটার সায়েন্সে, কারণ তার একটা ভালো একটা আর্টিকেলও ছিল, মানে অসাধারণ একটা আর্টিকেল ছিল। তো অ্যাওয়ার্ডটা আসলে রিসার্চ সুপারভাইজারের কাছ থেকে নিতে হবে একটা অবশ্যই। এখন সবার তো 3জন রিসার্চ সুপারভাইজার থাকে না, তাই না? 1-2 জন থাকে। তো বাকিটা কোর্স টিচার বা ডিপার্টমেন্ট হেড বা এই টাইপের কারো কাছ থেকে নেওয়া যেতে পারে। রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকলে, আমি একটা কোশ্চেন দিতেছি, রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকলে সেক্ষেত্রে করণীয় কি হবে, কোন কোন ক্ষেত্রগুলোতে কাজ করা লাগবে? জোহানি কোশ্চেনটা করছে। রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, আপনার সিজিপিএ কেমন আছে সেটা ডিপেন্ড করে। সিজিপিএ যদি ভালো থাকে তাহলে হয়তোবা শুধু আইএলটিএস স্কোর আর এসওপি ভালোভাবে লিখতে আপনি ফান্ড পেয়ে যাবেন। যদি সিজিপিএ ভালো না থাকে, আমি একটু আগে বলছি যে আপনার আসলে জিআরই স্কোরটা দরকার, জিআরই স্কোর আপনার অর্জন করতে হবে। আহ, যেমন 6টা দিকের মধ্যে, যেমন আসলে বিষয়টা কি যে জিআরই স্কোরটা অনেকেই জিআরই পরীক্ষা দিতে চাচ্ছে না, তার মানে নিজের ইউনিক করতে গেলে জিআরই স্কোর দেওয়ার পাওয়ার কোনো বিকল্প নাই। নিজের একটা ইউনিক করতে গেলে জিআরই স্কোর পাওয়ার কোনো বিকল্প নাই, বা এটা অর্জন করার কোনো বিকল্প নেই। যেহেতু একটু কঠিন পরীক্ষা অনেকেই দিবে না, তো অনেকের থেকে আপনি আলাদা হবেন কি হবে এই স্কোরটা পায় অটোমেটিক এটা। আর একটা যদি বিষয় বলি যে আমেরিকানরা সবসময় আমেরিকান স্ট্যান্ডার্ড ইভালুয়েশন পছন্দ করে। তো আমেরিকান স্ট্যান্ডার্ড ইভালুয়েশন বলতে আপনার হাতে শুধু জিআরইটাই আছে। যদি আমেরিকান কোনো জার্নালে পাবলিকেশন না থাকে, বা আপনার যদি টোয়েফেল যদি আপনি না দেন, আইএলটিএস দেন, আপনার কাছে সুযোগই আছে জিআরইটা। মেনলি জিআরইটা একটা সুযোগ, এটা কাজে লাগানো উচিত। এটা হয়তো বা 5-6 মাস, বড় জোর 5-6 মাস লাগবে প্রিপারেশন নিতে, কিন্তু দিয়ে দেওয়া উচিত, পরীক্ষা দেওয়া উচিত।
হ্যাঁ, শোনা যাচ্ছে না? জি, এবার শোনা যাচ্ছে দাদা? সেটা হলো হ্যাঁ, এখন। হ্যাঁ। হুম। ইসিএ সম্পর্কে জানতে চাই। একজন প্রশ্ন করছে ইসিএ। কি সব? ইসি। আচ্ছা, ইসিএ সম্পর্কে আমার আইডিয়া নাই, এটা আমি সরি আসলে। এটা কি, এটা সম্পর্কে আমার আইডিয়া নাই। ইসিএটা, এটা আমি বলতে পারবো না। আরেকজনের আচ্ছা। প্রশ্ন আশিক সরকার হ্যাঁ। ভাইয়ের, ওকে। জিএনইতে কত নাম্বার সেট? আচ্ছা, এই জিনিসটা সাবজেক্ট টু সাবজেক্ট ভেরি করে, তবে ইন এ জেনারেল যদি আমি বলি, যদি আপনি পিওর সায়েন্সের হন 300 প্লাস পাওয়াটাই গুড জিআরই স্কোর। তার বেশি যত আপনি পাইতে পারেন ভালো, সমস্যা নেই। যদি আপনি ইঞ্জিনিয়ারিং সায়েন্সের হন 310 প্লাস পাওয়াটা গুড স্কোর, বা 35 প্লাসও আপনি ধরতে পারেন, পরে এরপর যত আপনি পান। যদি আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ডে, ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের, বিবিএ ব্যাকগ্রাউন্ডের বা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, এই ব্যাকগ্রাউন্ডগুলোতে আসলে জিআরই 310 প্লাসটা গুড স্কোর। 310 আর তাদের ভাগ থাকে, তারা আবার কোয়ান্ট 160 চায়, বারবার 150 চায়, এই টাইপের আর কি। এগুলো হচ্ছে গুড স্কোর। গুড বলতে অনেক ভালো স্কোর আর কি, এতে কম স্কোরে ফান্ড হয় না এমন না, হয়। তবে এগুলো হচ্ছে গুড স্কোর। আর সোশ্যাল সায়েন্সের যদি আমি বলি, সেটা ওই ওই বিজনেস ফিল্ডের মধ্যে 310 প্লাস হলে গুড স্কোর। আর যদি বলা যায় আর কি ফিল্ড আছে, লাইফ সায়েন্স, হ্যাঁ, লাইফ সায়েন্সের ক্ষেত্রে জিআরই 305 প্লাস, এটা গুড স্কোর। মানে ওভারঅল যে কারোর জন্য 310 প্লাস গুড স্কোর। এখন অন্যদের কারোর একটু বেশি লাগে, কারোর একটু কম লাগে, কোনো সাবজেক্টে বেশি লাগে, কোনো সাবজেক্টে কম লাগে, কিন্তু ওভারঅল 310 প্লাস পাইলে পরে একদম সিকিউর যে কোনো সাবজেক্ট থেকে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেটা আমি উত্তর করে ফেলি। অ্যাকোমোডেশন নিয়ে আসলে একজন জানতে চাচ্ছে। মাঝখানে আমি ইন্টারাপ্ট করলাম এটা, কারণ হচ্ছে অ্যাকোমোডেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাকোমোডেশন নিয়ে সে বেশ, এই লোকটা সে বেশ কয়েকবার আমার পোস্টে কমেন্ট করছে যে অ্যাকোমোডেশনে জানতে চায়, কিন্তু আমি সুযোগ পাইনি দেখার জন্য। অ্যাকোমোডেশনের বিষয়টা হচ্ছে ইউএসএ তে লিজিং, মানে লিজ অনুসারে হয়, যে লিজ দেয় 11 মাসের জন্য একটা কন্ট্রাক্ট সাইন করে হচ্ছে বাসা ভাড়াটা দেয় আর কি। তো সেক্ষেত্রে দেশে বসে এই কন্ট্রাক্টটা সাইন করা যায়, তবে আপনার জানতে হবে যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে কোন কোন মানে হাউজিং সোসাইটি আছে, বা হাউজিং কি বলে অ্যাপার্টমেন্ট ভাড়া দেয় তারা, কোন কোন অর্গানাইজেশন আছে যারা অ্যাপার্টমেন্ট ভাড়া দেয়, অনেক অনেক অ্যাপার্টমেন্ট আছে। তাদের কাছে আপনার প্রথমে একটা আবেদন জমা দিতে হবে তাদের ওয়েবসাইটে গিয়ে, যে আপনার সব ডকুমেন্ট জমা দিয়ে যে আপনি একটা বাসা চান। তারা বলে দিবে 1 বেডরুম অ্যাপার্টমেন্ট কত, 2 বেডরুম কত, বা স্টুডিও অ্যাপার্টমেন্ট কত। স্টুডিও মানে হচ্ছে এক রুমের ভিতরেই সব আর কি, রুমের সাথেই ওয়াশরুম, রুমের ভিতরেই রান্নাঘর, এটা হচ্ছে স্টুডিও। আর 1 বেডরুম মানে হচ্ছে একটা বেড, একটা লিভিং রুম, আর হচ্ছে রান্নাঘর এবং ওয়াশরুম। তো ওইখানে সব লেখা থাকে, তো সেখানে আপনি আবেদন করবেন। আবেদন অ্যাকসেপ্ট হলে পরে আপনাকে টাকা পয়সা দিতে বলবে, যে সিকিউরিটি ডিপোজিট 1 মাসের ভাড়া হয়তো বা আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফি লাগতে পারে। তো সিকিউরিটি ডিপোজিট দেওয়ার আগে আপনি অবশ্যই ওই শহরে যে আছে এমন একজনের সাথে কন্ট্যাক্ট করবেন, যে এই অ্যাপার্টমেন্ট কোম্পানিটা ভ্যালিড কিনা নাকি স্ক্যাম। অনেক সময় স্ক্যামও থাকে, তো টাকা দিয়ে দিলে আর টাকা ফেরত পাবেন না আসলে। তো আগে খবর নিবেন যে এই অ্যাপার্টমেন্ট কোম্পানিটা স্ক্যাম না ভ্যালিড, ওই শহরে যে আছে বাংলাদেশি তার থেকে। সে যদি বলে যে এটা ভ্যালিড, তাদের একটা অফিস আছে, তারা লিস্ট দিতেছে, আমরা তাদের চিনি, দেন হচ্ছে তাদের আপনি হচ্ছে সিকিউরিটি ডিপোজিটটা দিয়ে আপনি হচ্ছে ভাড়াটা নিয়ে রাখবেন। তারপর হচ্ছে আপনি এখানে এসে উঠতে পারবেন, আপনি জানাই দিবে কোন মাসে কয় তারিখ থেকে আপনি উঠতে পারবেন। এটা হচ্ছে আর কি অ্যাকোমোডেশন সিস্টেম। ওকে, তারপরে তুমি যেতে পারো। আমি জি দাদা, এবার প্রশ্ন হলো গবেষণা ও উচ্চশিক্ষা সমন্বয়ের জন্য আপনার পরামর্শ আছে কিনা? আমাদের গবেষণা প্লাস উচ্চশিক্ষা দুইটা মিলায়। আচ্ছা, গবেষণা প্লাস উচ্চশিক্ষার জন্য পরামর্শ যদি মানে আমার দিতে হয়, তাহলে আমি যেটা সাজেস্ট করি যে গবেষণাটা গবেষণা, গবেষণা যদিও আমরা গবেষণাটা অনেকেই করে, পাবলিশ অনেকেই করে উচ্চশিক্ষার জন্য, তবে গবেষণাটা গবেষণার জায়গায় রাখা উচিত। কারণ অনেক সময় এক্সপেকটেশন ফিল আপ করতে পারে না গবেষণাটা। যেমন আমার এক্সপেকটেশন আমি গবেষণা থেকে পাবলিকেশন করবো, 2টা ভালো পাবলিকেশন করবো, এটা দিয়ে ফান্ড পাবো। দেখা গেলে এক্সপেকটেশন আমি ফিল আপ করতে পারিনি গবেষণাটা। এই এত পরিশ্রম ডিমান্ড করতেছে যে শেষ পর্যন্ত আমি হাঁপাই গেছি, বা আমার ওই লেভেলটাতে পৌঁছতে পারি নাই। কারণ এখানে তো গবেষণার জন্য কেউ করে ফান্ড দিচ্ছে না, তাই না? যে শুধু এটাই কাজ, প্রতিটা স্টুডেন্টের টিউশন থাকে, আরো অনেক কাজ থাকে, নিজের লেখাপড়া থাকে, তারপরে গিয়ে গবেষণাটা করতে হয়। তো
যেটা প্রথম পরামর্শ আমার, যে ফার্স্ট অফ অল সুযোগ, যতটুকু সুযোগ আছে, যতটুকু সময় আছে, এই সময়ে জিআরই প্রিপারেশন এবং আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত। যতটুকু সময় আছে ততটুকু সময় নিজের সিভিটা আজ থেকে তৈরি করা উচিত। একাডেমিক সিভি অনেক স্যাম্পল আছে অনলাইনে, আমার গ্রুপেও আছে। তো একটা একাডেমিক সিভি যা আছে প্রোফাইলে তা দিয়ে তৈরি করে রাখা উচিত। এটা প্রতি সেমিস্টার পর পর আপডেট করতে পারো, বা এক ইয়ার পর পর আপডেট করতে পারো, দ্যাটস ফাইন। ফাইনাল আপডেট হবে যখন আবেদন করবে। এসওপিটা এখন থেকে লেখা উচিত, এখন থেকে একটু একটু করে লেখা শুরু করা দরকার এসওপিটা। এখনো পজিশনের থেকে তুমি কি আমি চিন্তা করতেছো, তুমি কেন আমেরিকাতে পিএইচডি করতে যেতে চাও, বা তুমি কেন আমেরিকাতে ফুল ফান্ড পেতে চাও, ফার্স্ট ইয়ারের পরে কিন্তু কেন যেতে চাও, এভাবে একটা লিখে রাখো। পরে এটারে প্রতি ইয়ার পর পর তুমি মডারেট করবে, ফাইনাল ইয়ারে গিয়ে তুমি এটা সাবমিট করে দেখো যে অনেক বেটার একটা এসওপি হয়ে গেছে। তো এখন থেকেই এই বিষয়গুলো দিয়ে ফোকাস দরকার, জিআরই প্রিপারেশন, আইএলটিএস প্রিপারেশন, এসওপিটা লেখা, সিভিটা তৈরি করা, প্লাস ইফ পসিবল একটা কাবা লেটার তৈরি করা, যে জিটিএ পজিশনের জন্য, গ্যাজেটিং অ্যাসিস্ট্যান্ট পজিশনে একটা কাবা লেটার তৈরি করে রাখা। এই জিনিসগুলো এখন থেকে তৈরি করা দরকার। আর রিসার্চেরটা আলাদা সেক্টর হিসেবে রাখো, রিসার্চ করো, এক্সপিরিয়েন্স গ্যাদার করো, বাট ওখানে এক্সপেকটেশন রাখাটা খুব কঠিন। এক্সপেকটেশনের সময় রিসার্চ ফুলফিল করবে না, কারণ আসলে অনেক চড়াই উচ্চে পার করে পাবলিকেশন পর্যন্ত যাইতে হয়। যারা দেখতেছো যে পাবলিকেশন আছে, তার মানে সে অনেক কষ্ট করছে টোটালি, এরপরে সে আউটকামটা পাইছে। তো রিসার্চটা ইন্ডিপেন্ডেন্টের জায়গায় রাখাটা উচিত, আর হায়ার স্টাডিজের প্রিপারেশনটা ইন্ডিপেন্ডেন্ট জায়গায় রাখা উচিত। তবে যদি অনেক আর্টিকেল তুমি পড়ে থাকো, তাহলে অবশ্যই তুমি প্রফেসর ইমেলের ক্ষেত্রে একটা বেনিফিট পাবা। ইমেলটা স্মুথলি দেখতে পারবা, কথাটা তুমি স্পেসিফিক্যালি দেখতে পারবা, এবং সে দেখেই বুঝবে যে তুমি আসলে লেখাপড়া করছো। পাবলিকেশন না হইলেও সে বুঝবে তুমি লেখাপড়া করছো। কি দাদা, পরবর্তী আমাদের প্রশ্ন হলো, মিসবাহুল আরফিন জোহান ভাই লিখছে, রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকলে সেক্ষেত্রে করণীয় কি হবে, আর কোনো ফ্যাক্টরিতে কাজ করার যোগ্যতা এটা কোনো কাজে লাগবে কিনা? আচ্ছা, ফ্যাক্টরিতে বলতে জব এক্সপিরিয়েন্সের কথা সে বলতে চাইতেছে। রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকলে ওই যে চারটা ফ্যাক্টর, ছয়টা ফ্যাক্টরের মধ্যে চারটা ফ্যাক্টর বেটার করতে হবে। সিজিপিএ, জিআরই, আইএলস, এসওপি, এলওআর, রিসার্চ, ছয়টা ফ্যাক্টর। একটা নাই রিসার্চ নেই, বাকি পাঁচটার মধ্যে চারটা বেটার করো, চারটা বেটার করতে হবে। এটাই হচ্ছে এটা রুলস, এর বাইরে কোনো রুলস নেই। যেহেতু রিসার্চ নাই, তার মানে আর পাঁচটা ফ্যাক্টরি আছে, যেখানে একটা বাদ দিতে পারবা, বা যেখানে একটা কম ফোকাস দিতে পারবা। আর আরেকটা কি যেন ছিল কোশ্চেন, আমি ভুলে গেছি এর মধ্যে। না, এই কোশ্চেন উত্তর এখানেই শেষ। কি যেন একটা দেখেছিলাম, এখানে ভুলে গেছি। ওকে, তুমি আগাইতে পারো। দাদা, এবার একটা প্রশ্ন হলো কমেন্ট থেকে, রিভিউ পেপারের জন্য ইম্পর্টেন্ট টপিক কিভাবে সিলেক্ট করব, আর যেটা সবচেয়ে বেশি সাইডের হইতে পারে, মানে সাইডেশন নেওয়া চান্স আছে, সাইডেশন কিভাবে বেশি পাইতে পারে? আচ্ছা, সাইটেশনটা বেশি কিভাবে পাইতে পারে, আচ্ছা এটার জন্য যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই, এক্সাম্পলটা এমন হওয়া উচিত, ধরো তুমি একটা আমের বাগান তৈরি করছো এবছর অনেক কষ্ট করে। এখন আমের বাগান কেমন ফলন দিবে এটা নির্ভর করবে কিসের উপরে? এই এলাকার প্রকৃতি, মাটির প্রকৃতি, এবছর পাখি আইয়া কয়টা আম খাইলো, তারপরে সুরে কয়টা আম নিলো, বা বাচ্চারা কয়টা আম পেড়া খাইলো, সবকিছুর উপর ডিপেন্ড করবে যে এখান থেকে ইনকাম কত আসবে, তাই না? এই বিষয়টা টোটালি আসলে কিসের উপরে করা যায়? ভাগ্যের উপরে। মানে শেষ পর্যন্ত আউটপুটটা, ফুল আউটপুটটা ভাগ্যের উপরে। হ্যাঁ, সবকিছুতে ফোকাস থাকলে পরে যে পাখি আর যদি খেয়ে চলে যায়, এটা তো কিছু করার নেই, তাই না? আম যদি হইলোই না, কোনো একটা কারণে আম হইলোই না, বা বন্যায় আর সব আম গাছ ধ্বংস করে দিয়ে গেল, এটা তো হইতে পারে, এটা প্রাকৃতিক দুর্যোগ হইতে পারে, এগুলো ভাগ্যের উপরে। সেম ভাবে সাইটেশন ভাগ্যের উপরে। তবে কোয়ালিটিফুল লেখা থাকতে পারে সাইটেশন হয়, তবে সাইটেশন ভাগ্যের উপরে। এমন হয়েছে যে আমি একটা আর্টিকেলে কম ফোকাস দিছি, আমার সাথে যে কোথররা ছিল আমরা সবাই মিলে একটু কম ফোকাস দিছি, বাট ওইটা সাইটেশন পেয়ে গেছে। কিন্তু আরেকটা আর্টিকেল আমরা সবাই মিলে অনেক বেশি ফোকাস দিছি, ওটা সাইটেশন পাই নাই, স্টিল নাও পাই নাই। তো এরকম ঘটনা করতে পারে। তো সাইটেশন পাওয়ার ক্ষেত্রে আসলে ওই টপিক গুরুত্বপূর্ণ, এসব বলে তো লাভ নেই। কারণ সাইটেশনটা কি, একজন যদি পেপার ডাউনলোড করে পড়ে তোমার, সেক্ষেত্রে সে শুধু পেপারটা পড়লো, কিন্তু এখানে এটা কিন্তু সাইটেশন না, পেপার ডাউনলোড করে পড়ছে। তারপরে এই পেপারটা পড়ার পরে সে তার নিজের পেপারে তোমার গিয়ে রেফারেন্স সাইট করছে, তারপরে তারই পেপারটা কোথাও অ্যাকসেপ্টেড হয়েছে, পাবলিশ হয়েছে, তখন গিয়ে তোমার সাইটেশন হবে। তার মানে বহু স্টেপ পার করতে হবে। যে পেপারটা পড়তেছে ওর কোয়ালিটির উপর ডিপেন্ড করে, ওর রিসার্চের কোয়ালিটির উপর ডিপেন্ড করে ওর পেপারটা পাবলিশ হবে কিনা, ওর পেপারটা পাবলিশ হবে তোমার সাইটেশন হবে। বা ও চাইলে মন চাইলে করতে পারে, তোমার পেপার পড়ছে তোমার পেপার সাইট করবে না, অন্য পেপার সাইট করছে, দ্যাটস ইট, তার মন চায় নাই তাই করে নাই। তো ইটস টোটালি লাক ডিপেন্ডেন্ট। বাট এটা এমন একটা বিষয় যে পরিশ্রম করলে পরে অটোমেটিক্যালি আসে সাইটেশন।
আসে, মানে এটা কখনো ফিক্সড করে বাইনারি না যে 0 বা 1 এরকম না, বাট এটা হয় পরিশ্রম করলে, এই আর কি। পরবর্তী প্রশ্ন, আপনি রিসার্চ শুরু করার সময় কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন, আর আমাদের ক্ষেত্রে পরামর্শ কি থাকবে? ফার্স্টলি লেখাপড়া করা, এটা এটা সবচেয়ে কঠিন কাজ। মানে লেখাপড়া করার মতো কঠিন কাজ এই দুনিয়ার কিছু নেই। লেখাপড়া করার মতো কঠিন কাজ যদি এই দুনিয়ার একটা থাকতো, তো তাহলে আসলে মানুষ লেখাপড়া সবচেয়ে বেশি করতো। মানে লেখাপড়ার জন্য কোনো এইম লাগতো না যে আমি পড়তেছি বড় একটা ভালো চাকরি পাওয়ার জন্য, আমি পড়তেছি ভালো ইনকাম করার জন্য, এমন কোনো এইম লাগতো না। খেলার জন্য কোনো এইম লাগে না কিন্তু মানুষজনের, তাই না? খেলতে যায়, রিক্রিয়েশন, কোনো এইম লাগে না যে এই এম আমি খেলতেছি, এমনি খেলে। তো লেখাপড়া সবচেয়ে কঠিন কাজ। রিসার্চ করার সময় সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে লেখাপড়া করা। মানে একটা আর্টিকেল, প্রথম আর্টিকেলটা আমি বলছি না যে আমি প্রথম আর্টিকেলটা প্রথম 4-5 বার পড়ার পরে আমি আইডিয়া করতে পারছি যে আর্টিকেলে কি বলছে। প্লাস প্রথমবার যখন সার্চ দেবো, মানে সার্চ দিয়ে পেপার খুঁজে পাচ্ছি না, যেটা অনেক হয়। এটা অনেকে বলে যে স্যার আপনি আমার কি টপিক দিলেন, যে আমি তো পেপারই খুঁজে পাচ্ছি না, এটার ভিতরে পেপারই নেই। ঘটনা হচ্ছে যে ভাইয়া তুমি তো আসলে কিওয়ার্ড গুলোই জানো না। তোমার তো আসলে প্রথম 3-4টা পেপার স্যার যে টপিকটা লিখে দিচ্ছে এটা গুগলে সার্চ করে পড়তে হবে, পড়ার পরে তুমি একটা রাইট ট্র্যাকে যাবা, তুমি কিওয়ার্ড জানবা। আসলে কিওয়ার্ড মানে হচ্ছে এই রিসার্চের ভিতরে কি কি বিষয় নিয়ে কাজ হইতে পারে, কি কি টপিক যে কোনো গবেষক ইনক্লুড করবে, তো এগুলা লাগে আর কি। এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি সার্চ না দেওয়া হয় পেপারই পাওয়া যায় না। এটা একটা স্ট্রাগল। আর এটার স্ট্রাগল ফেস ওভারকাম করতে গেলে পড়তে হবে, সহজ কথা পড়তে হবে, কিছু আর্টিকেল প্রথমে পড়তে হবে। মানে কোন আর্টিকেলটা বেশি ইফিসিয়েন্ট হবে, কোন আর্টিকেলটা কম ইফিসিয়েন্ট হবে পড়ার ক্ষেত্রে, এভাবে চিন্তা করে গবেষণা হয় না, আসলে পড়ে ফেলতে হয়। মানে বিষয়টা এরকম যেটা এত পরিমাণ কাজ যে কোনটা ফেলে কোনটা করব, এটা বলা মুশকিল, তবে করে ফেলতে হয়, শুরু করতে হয়। যেরকম যদি একটা ভাতের থালায় মাঝখানে ভাত দিল কেউ, দিয়ে চারপাশে অনেকগুলো তরকারি দিল, যে ডিম, মুরগি, মাছ, শাকসবজি, অনেক কিছু। তো তখন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হয় কোনটা দিয়ে আমি খাওয়া শুরু করব, মানে এরকম হয় মানুষের কাছে। তখন মানুষ কি করে, একটাতে খাওয়া শুরু করে দেয়। সেম ভাবে এক্ষেত্রে একটা আর্টিকেল দিয়ে শুরু করে দাও, একটা আর্টিকেল দিয়ে শুরু করে দিতে হবে, তারপরে ট্র্যাক পেয়ে যাবে আস্তে আস্তে। এটা একটা বুঝে গেলে একটা ট্র্যাক পেয়ে যাবে। এই আর্টিকেল প্রথমে শুরু করাটা, পরে বোঝাটা, কিওয়ার্ড গুলো মার্ক করে পাওয়াটা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে বড় স্ট্রাগল। এই স্ট্রাগল পার করে গেলে পরেই তারপর আর্টিকেল পড়া যায়, একটা টপিক ইজিলি পড়া যায় আর কি। টাইম আরো কম লাগে আর্টিকেল পড়তে, সামারাইজ করতে টাইম কম লাগে, দেন লিখতে আর একটু টাইম কম লাগে। তো প্রথমবার সবগুলাতেই টাইম কনজিউমিং। সামারি করতে গিয়ে মানে বুঝতে পারবো না আসলে কোন লাইনগুলো নেওয়া উচিত। ওইটা এরকমই যে বেশ কয়েকটা সামারি করলে পরে গিয়ে বুঝবা যে আসলে এই টপিকটা নেওয়াটা বেশি ভিজিবল, এটা অনেকে কাজ করতেছে, এটা কম্পেয়ার করা যাবে, এটা এদের এদের সাথে কম্পেয়ার করা যাবে। আমি বলতে পারবো যে এই এয়ারটেল এটা করছে, ওই এয়ারটেল এটা করছে, সেই এয়ারটেল এটা করছে, বলে দেবো। আমি বলতে পারবো এই এয়ারটেল মানে হচ্ছে অথরের নাম, তবে এয়ারটেল আর কি, আমি লিখি আর কি আর্টিকেলে। তো তারপরে আমি বলতে পারবো, একটা কম্পারিজন দেখাতে পারবো যে এই এম ছিল, এই এমে যাইতে পারে না, এই এমের জন্য এই জিনিসটা তো প্রয়োজন, ওই আর্টিকেল থেকে এই অথরটা বলছে, এভাবে করে আর কি রিভিউ আর্টিকেলটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা লাগে। তো শুরুতে লেখাপড়া হচ্ছে বেশি স্ট্রাগল, লেখাপড়া করতে হবে এর। যে পরবর্তী প্রশ্ন, আমরা যে ইঞ্জিনিয়ারিং করতেছি অধিকাংশ ইন্টার্নশিপে একটা পিরিয়ড থাকে বা 3 মাসে ইন্টার্নশিপ থাকে। অনেকে আছে যারা গভর্নমেন্ট জব করে, অনেকে স্কিপ করে চায়, অনেকে আছে ভালো করে জোর দিয়ে ইন্টার্নশিপ করে, অনেকে আবার 4 বছর না পড়লেও ইন্টার্নশিপ অনেক বেশি জোর দেয়। তো আপনার পরামর্শটা কি হবে ইন্টার্নশিপ নিয়ে? আচ্ছা, ইন্টার্নশিপ, জব এক্সপিরিয়েন্স, কোনো কোম্পানিতে কাজ করা, ভলেন্টারি কাজ করা, সবকিছুর জন্য এক থিওরি প্রযোজ্য। থিওরিটা কি? থিওরিটা হচ্ছে যে তুমি যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতেছো, এটা হোক ইন্টার্নশিপ, হোক জব এক্সপিরিয়েন্স, হোক এটা ভলেন্টারি কাজ বা যেটাই হোক, ওইটা তুমি যেই প্রোগ্রামে আবেদন করতেছো এটা লয়ে কতটুকু পরিমাণ মিলে। যদি মিলে দ্যাট মিনস ইটস ইম্পর্টেন্ট, আর যদি না মিলে দ্যাট মিনস কোনো ইম্পর্টেন্সই এটা বহন করবে না, সহজ কথা। যদি প্রোগ্রামের সাথে মিলে, প্রোগ্রামের যে ইন্টারেস্ট, এদের তো একটা ইন্টারেস্ট আছে প্রোগ্রামের, যে কেমিস্ট্রি, পিএইচডি ইন কেমিস্ট্রি, এদের ইন্টারেস্ট, এদের ইন্টারেস্ট হতে পারে যে লেটস সে অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রি কি চাইতে পারে, চাইতে পারে ক্রোমাটোগ্রাফি টেকনিক গুলো জানো, চাইতে পারে এসপিএলসি গুলো জানো। তো একটা ইন্ডাস্ট্রি তুমি জব করছো যেখানে এই মেশিন গুলো তুমি রান করছো, এটা রিলেটেড, এটা কাজে লাগাইতে পারবা। কিন্তু তুমি আবেদন করতেছো হচ্ছে পিএইচডি ইন কেমিস্ট্রিতে, কিন্তু তুমি জব করছো ব্যাংকিং এ, আলটিমেটলি এটা এখানে কোনো কাজ করবে না। এই এটা অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা কমেন্ট থেকে,
পেপার পাবলিশ কিভাবে করবে, কতদিন সময় লাগে, এই বিষয় নিয়ে জানতে চাচ্ছে। কতদিন সময় লাগতে পারে একটা পেপার পাবলিশ করতে? এই প্রশ্নের উত্তর মানে কি বলবো, আসলে যেটা এই প্রশ্নের কোনো উত্তর নাই। এই প্রশ্নের কোনো উত্তর নাই, কারণ কোনো কিছু স্পেসিফিক না এখানে, কোনো কিছু এখানে স্পেসিফিক না। আপনার আসলে এটা নিয়ে আমি চাইলে এটা নিয়ে 100 ঘন্টার মানে কথা জি বলতে ভাই। পারবো, ফাইনাল পয়েন্টে পৌঁছানো সম্ভব না। হ্যাঁ, যে এই রানিং যে কোশ্চেনটা আছে মাহবুব আলমের, এই কোশ্চেনের উত্তরটা আমি দেই যে এগুলো আবেদনের সময় সিভিতে উল্লেখ করা উচিত, যে এই প্রজেক্টে কাজ করতেছি, এগুলো উল্লেখ করা উচিত, এগুলো উল্লেখ করা যায়। এই প্রজেক্টে কাজ করতেছি বা এই টপিকের উপরে কাজ করতেছি, বা যদি সাবমিটেডও থাকে কোনো জার্নালে, এটাও লেখা যায় এই আর্টিকেল এই জার্নালে সাবমিট করা আছে, এটা কোন পজিশনে আছে এটা লেখা যায়, যে রিভিউতে আছে, আন্ডার রিভিউতে, অথবা রিভাইজ ভার্সন রিভিউতে আছে, অথবা রিভিশনে আছে, এগুলো উল্লেখ করা যায়, বা এডিটরের কাছে আছে, এগুলো দেখা যায়। যে এগুলো সিভিতে দেখা যায়, মেইলেও দেখা যায়। আমি এই কাজ করছি, যেহেতু কাজটা হয়ে গেছে, সাবমিশন করছো, সেটা লিখতে পারবা। আমার পরবর্তী প্রশ্ন মাহবুব আলম সাইম ভাই থেকে, এসব রিসার্চ পেপারে কাজ চলতেছে, পিএইচডি আবেদনের সময় সেসব পেপার সিভি বা মেইলে উল্লেখ করা উচিত হবে কিনা? অবশ্যই হবে, এটা আমি একটু আগে বলছি। এখন একজন দেখছি কমেন্ট বক্সে কোশ্চেন করছে যে বাংলা ডিপার্টমেন্ট থেকে মাস্টার করতে চাইলে কোন ধরনের সাবজেক্ট গুলো চয়েস করতে হবে, আর ফিউচারে রিসার্চের অপরচুনিটি আছে কিনা বাংলা ডিপার্টমেন্ট থেকে বা শিফট করা, এই টাইপের কিছু জানতে চাচ্ছে। আচ্ছা, বাংলা ডিপার্টমেন্ট থেকে আমার আইডিয়া নাই, তবে সোশ্যাল সায়েন্সের ফুল ফান্ডিং নামে একটা ওয়েবিনার আছে আমার ইউটিউব চ্যানেলে, আমার নামেই, নিউটন নিউ কিছু সার্চ দিলেই হবে ইউটিউবে, ফুল ফান্ডিং ওয়েবিনার প্লে লিস্টে আছে। ওখানে মহিউদ্দিন ভাই বাংলা ডিপার্টমেন্ট নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করছে, ওইটা আপনি দেখতে পারেন, কোন সাবজেক্ট কি হবে কি অনেক কিছু আলোচনা করছে। তা আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ডে আমি টোটালি জানি না, প্লাস আমার মনে নেই, আর ওই সময় আমি মানে একবার আলোচনা করছি তো এই বিষয়টা নিয়ে, যে 5-6 বার করতাম, আমার মানে বিষয়টা সেট হয়ে যেত মাথায়, এটা আমার মনে নেই। আপনি ওই ওয়েবিনারটা দেখবেন, তাহলে হবে। এর পরবর্তী প্রশ্ন আমাদের গোলাম রাব্বানি ভাই থেকে, যে অনেক পেপার পড়া, অনেক রিভিউ লেখা, অনেক সময় মোটিভেশন হারাই ফেলে, তো ভাই যাচ্ছে কি কোনো মোটিভেশন আছে কিনা এই নিয়ে? মোটিভেশন নিজে রাখতে হবে, এটা কিছু করার নাই। মোটিভেশন দিয়ে লাভ নাই, মানে মোটিভেশন 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 সেভাবে কাজ করে, অবশ্যই কাজ করে, কিন্তু নিজের নিজে পুশ করতে হবে, এটাই। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, নিজের আচ্ছা, এটা খুব থিওরিটিক্যাল ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট রিসার্চ, কোশ্চেন। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি উত্তর নিজে করবো। নিজে নিজে research করে পাবলিশ করা যায় কিনা? নিজে নিজে থিওরিটিক্যাল রিসার্চ করে পাবলিশ করা সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু বুঝতে হবে যে ঠেলাটা কি আপনি নিবেন না আপনার সুপারভাইজার নিয়ে পাবলিশ করার, মানে এটা আপনার সিদ্ধান্ত নিতে হবে, যে আপনি যদি নেন ঠেলাটা পাবলিশ করার, পুরো ঠেলাটা আপনার। তো একটু বুঝে ঠেলা নিতে হবে, যে আমার ওই অবস্থা আছে কিনা, যে আমি এডিটরে ম্যানেজ করবো, রিভিউয়ারে ম্যানেজ করবো, আমার ওই অভিজ্ঞতা আছে কিনা যে আমি রিভিউয়ারের কমেন্টগুলো বুঝে ওইভাবে আমি এডিট করতে পারবো, পাবলিকেশন পর্যায়ে যাইতে পারবো। যদি সেটা থাকে, যদি সেই রকম দম থাকে, অবশ্যই আপনি করেন, অবশ্যই আপনি করতে পারেন। কারণ উম, আমরা তো যেই রিসার্চ টিম, আমরা কেউই পিএইচডি হোল্ডার ছিলাম না, যদি আমাদের এক্সপিরিয়েন্স ছিল দু একজন স্যারের সাথে কাজ করা, কিন্তু আমরা অনেকগুলো আর্টিকেল পাবলিশ করছি যে যেখানে আসলে সুপারভাইজার, তথাকথিত সুপারভাইজার বলতে কেউ ছিল না আর কি, মানে পিএইচডি হোল্ডার কেউ ছিল না, আমরাই আমাদের সুপারভাইজার, আমরাই আমাদের বস, এবং আমাদের সাথে কিছু জুনিয়র আছে যারা রিসার্চ করতেছে। তো মানে আমরা বলতে গেলে এটা সুপারভাইজ করছি। তো এটা আমরা করছি, আমরা এটা মেক ইট, আমরা এটা করে করছি আর কি। তবে আমরা জার্নালে ট্রাই করছি, পরে আমরা স্কোপাস ইন্ডেক্স আর্টিকেল পাবলিশ করছি। তো নিজে নিজে যদি হ্যান্ডেল করতে পারেন, অসুবিধা নেই। ফার্স্ট কাজ জার্নাল খুঁজে বের করেন, সেকেন্ড কাজ রিসার্চটা কমপ্লিট করেন, থার্ড কাজ
এই জার্নালে কেমন কেমন আর্টিকেল পাবলিশ হচ্ছে সেগুলো একটু পড়ে দেখেন, মানদণ্ডটা দেখেন, নিজে চিন্তা করেন আপনারটা ওই মানের সমতুল্য কিনা, থাকলে সাবমিট করেন, খবর নেন ওই জার্নালে টাকা লাগবে কি লাগবে না, সীমাগত jr.com এ ঢুকে দেখেন ওই জার্নালটা লিস্টে আছে কিনা, পিএটরি জার্নাল কিনা, বা স্কোপাস ইন্ডেক্স জার্নাল কিনা। পিএটরি জার্নালে সাবমিট করা যাবে না, স্কোপাস ইন্ডেক্স জার্নালে সাবমিট করা যাবে। তো এই খবরগুলো নিয়ে যে সব ধরনের প্রিকশন মেনটেন করে আপনি সাবমিট করেন, তাদের স্যাটিসফাই করেন, পাবলিশ করেন, অবশ্যই পারবেন। অনেক জার্নালি পিএইচডি হোল্ডার লাগে না পাবলিশ করতে, তারা খবরও নেয় না পিএইচডি হোল্ডার কিনা আপনি। কিন্তু আবার অনেক জার্নালে মুখে বলে না, কিন্তু তারা মনে মনে চায় পিএইচডি হোল্ডার অন্তত একজন থাকুক, আর পিএইচডি ছাড়া তারা আসলে ওইরকম চিন্তা করতে পারে না। তো এরকম আছে। তো সব জায়গায় এই বিষয়টা এরকম আছে যে ট্রেডিশনাল থিঙ্কিং নিয়ে অনেকেই আছে, এরকম থাকে, সব জায়গায় থাকে। তো আপনি খুঁজে বের করতে হবে যে আপনার যে মানের আর্টিকেলটা যেটা আপনি লিখছেন ওই মানের আর্টিকেলটা কোন মানের জার্নালে প্রকাশ করা সম্ভব, এবং ওই জার্নালটা যেন স্কোপাস ইন্ডেক্সড হয়, পিএডরি না হয়। দ্যাটস ইট। জি দাদা, এখন আমার একটা প্রশ্ন ছিল। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছি, আমার মেজর হলো ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। আমি যদি কেমিস্ট্রিতে পিএইচডি করতে চাই সেক্ষেত্রে আমার কি রিকোয়ারমেন্ট থাকতে হবে? আর আচ্ছা, তারপরে বলো, সমস্যা নেই। আমার আছে আরেকটা ডিপার্টমেন্ট আছে যে ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আমাদের একটা কোর্স ছিল যেটা আমরা করছি, কিন্তু আমাদের যে আরেকটা ডিপার্টমেন্ট আছে আমাদের সাথে ও এটা করে, তারা কি এটা করে নাই? ম্যাটেরিয়াল সায়েন্সের যে আর কি করছিল, এখন তারা কি চাইলে ম্যাটেরিয়াল সায়েন্সে পিএইচডি করতে পারো বা মাস্টার্স হায়ার স্টাডি সম্ভব কিনা? ওকে, সো হ্যাঁ আমি শুরু করি। প্রথমে আমি একটু বলবো একটা ভিডিও সম্পর্কে, কারণ আমি যেহেতু এখানে অল্প কিছুক্ষণ কথা বলবো আর সে প্রায় 1 ঘন্টা কথা বলছে, তাই এই ভিডিওটা রেফার করি। সেটা হচ্ছে সাস্টের পিএবি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, তার নামটা আমার ঠিক এখন মনে আসতেছে না। তো তার সাথে আমার একটা ওয়েবিনার ছিল, ওয়েবিনার নাম হচ্ছে ইনস অ্যান্ড আউটস অফ মেজর চেঞ্জ। সে ওইখানে এলাবোরেটলি একটা প্রেজেন্টেশন দিয়ে ব্যাখ্যা করে দিছে যে সাব মেজর চেঞ্জ করতে গেলে কি করতে হবে। সে পিএমইতে ছিল, সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি যাচ্ছে। তো আমি যদি ভুল না করি সে পিএমইতে ছিল, সে যাচ্ছে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করতে। তো সে যেটা উল্লেখ করছে সেটা প্রথমত যেটা চায় মানে অ্যাডমিশন কমিটি থেকে, সেটা হচ্ছে যে আপনি যে সাবজেক্টে যেতে চাচ্ছেন ওই সাবজেক্ট রিলেটেড আপনার কিছু কোর্স থাকা লাগবে। যে যে আপনার যেই সাবজেক্টে পড়তেছেন ওই সাবজেক্টে কেমিস্ট্রি রিলেটেড কয়টা কোর্স আছে। তো মগিরা আর কি ছেলেটার নাম, তো মগিরা যেটা বলছিল যে আবু মগিরা, যে আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ক্রেডিট ফিল আপ করতে হবে। যেমন আপনি করতেছেন টেক্সটাইলে, আপনি কেমিস্ট্রি যেতে যাচ্ছেন, যে কেমিস্ট্রি রিলেটেড কয়টা কোর্স আপনি করছেন ওই ওই বিষয়ে গ্যাট কোঅর্ডিনেটরকে ইমেল করতে হবে যে আমি তো এই সাবজেক্ট থেকে আমার অনার্স, আমি এখন কেমিস্ট্রিতে পিএইচডি করতে চাই, তোমাদের এখানে কি আমি আবেদন করলে আমার আবেদনটা রিভিউ হবে কিনা, বা তোমাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কিনা। তো অনেকের থাকে না রিকোয়ারমেন্ট, তারা এভাবে আবেদন মানে নেয়, রিভিউ করে। অনেকে আবার রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্টে থাকে হচ্ছে এত ক্রেডিট অফ কেমিস্ট্রি কোর্স তুমি করেছো বা এত ক্রেডিট অফ ম্যাটেরিয়াল সায়েন্সের কোর্স তুমি করছো। তো এই জিনিসটা তারা চায়। এখন যাদের রিকোয়ারমেন্ট থাকে তাদের তো হচ্ছে কোর্সের রিকোয়ারমেন্ট থাকে ডিরেক্টলি শেষ, করুন এখানেই শেষ, এটা থাকলে পরে আবেদন করতে পারবে, না থাকলে নেই। যাদের রিকোয়ারমেন্ট থাকে না তারা হচ্ছে তোমার ট্রাম্প কার্ড। এই রিকোয়ারমেন্ট বিষয়টা গ্যাট কোঅর্ডিনেটরকে ইমেল করে জানতে হবে। এখন এই ট্রাম্প কার্ডের এখানে কি বলতে হবে, একটা গুড এসওপি যেখানে যেখানে একদম ক্লিয়ারলি কনসিয়াসলি ব্যাখ্যা করা আছে তুমি কেন সাবজেক্ট চেঞ্জ করতে চাও, এবং ইফ পসিবল যেই সাবজেক্টে তুমি মাইগ্রেট করতে চাও বা চেঞ্জ করে ওই সাবজেক্টে যাইতে চাও ওই সাবজেক্টেরটা রিসার্চ এক্সপিরিয়েন্স থাকাটা, পাবলিকেশন থাকলে সবচেয়ে ভালো, না থাকলে অন্তত পক্ষে একটা রিসার্চ এক্সপিরিয়েন্স থাকাটা, ওই সাবজেক্ট সম্পর্কে একটা রিসার্চ ইন্টারেস্ট থাকাটা, এগুলো আছে জরুরি আর কি। ধন্যবাদ দাদা। তো এইবার আমরা আপনার কাছ থেকে আপনার উচ্চশিক্ষা কালে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষণীয় অভিজ্ঞতা যেটা আমাদের শেয়ার করবেন, এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা? আচ্ছা, এটা কি আমরা কি প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি? জি, অনেকগুলো প্রশ্ন নিয়েছি, কমেন্ট বক্সে আর কোনো প্রশ্ন নাই তেমন। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে তোমাদের অনেক ধন্যবাদ জানাই যে আমাকে ইনভাইট করার জন্য। আমি অনার্ড এই প্রোগ্রামে এসে। তো যদি বলতে চাই আমার অভিজ্ঞতা, তাহলে আমি বলবো যে আমি আসলে একজন ব্যাক বেঞ্চার ছিলাম, সহজ কথা। ব্যাক বেঞ্চার থেকে ফ্রন্ট বেঞ্চারে আসছি। তো ব্যাক বেঞ্চার এবং ফ্রন্ট বেঞ্চার দুই টাইপের স্টুডেন্টের মেন্টালিটি আসলে আমি বুঝতে পারি।
এবং এতে যেটা যে জার্নিটা, যে তুমি তোমার সিজিপিএ লো, বা তোমার আহ, কোন একটা বা একজন মানুষের স্টাডি গ্যাপ আছে, অথবা একজন মানুষের রিসার্চ এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ পাচ্ছে না, বা এই ধরনের ঘটনাগুলা রেগুলার বাংলাদেশে, এগুলো একদম রেগুলার বাংলাদেশে আহ, ঘটতেছে। এগুলো থাকবেই, রেগুলার থাকবেই, ভবিষ্যতেও থাকবে আমার ধারণা, রেগুলার আর কি। অনেক বাইন্ডিংস আছে আমাদের, এটা দিয়ে সব এক্সপেকটেশন সব কিন্তু এটা ফিল আপ করা যায় না বা হয় না। তো এই ধরনের বাইন্ডিংস থেকে ফিরে আসতে গেলে বা একজন কম্পিটিটিভ ক্যান্ডিডেট হইতে গেলে নিজের মোটিভেশনটাই দরকার, কিন্তু মোটিভেশন কেউ দিতে পারে না। নিজেরা নিজে মোটিভেট করতে হবে, নিজেরা নিজে পুশ করতে হবে, পুশ করার জন্য যা দরকার তাই করতে হবে। অনেক কিছুই ক্লিক করে মাঝে মধ্যে, না এটাও ক্লিক করে যে ওই নিজের টেবিলের সামনে একটা বোর্ডে লিখে রাখছি যে আমি এত ঘন্টা পড়বো, এটাও ক্লিক করে। দেখতে খুব মানে হাস্যকর লাগে বিষয়টা, কিন্তু এটাও মাঝে মধ্যে না ক্লিক করে যায়। বা অনেকে অনেকে দেখা যায় যে নিজে যেই খাতাটা নিয়ে পড়তেছি, খাতাটার উপর লিখে রাখলাম যে আহ, আমার এখন এই এই এর পিছনে আমার ছুটতে হবে, আর কোনো দিকে তাকাবো না। এই টাইপের লেখাগুলো অনেক সময় আবার মানে ক্লিক করে, হাস্যকর লাগে বিষয়গুলো দেখতে, একটু আতলাতেল লাগে দেখতে, কিন্তু মানে বিষয়গুলো ক্লিক করে অনেক সময়। তো নিজেরা নিজেরা পুশ করাটা খুব জরুরি। তো নিজেরা নিজে পুশ করতে পারলে পরে যেটা এইম করতেছে সেটা সেখানে যেতে পারবে, এটা কোনো মানে এটা একদম গ্যারান্টেড শিওর। যে কোনো পজিশনে যে কোনো পজিশনে যাওয়া যায়, ওয়েট করতে হয়, ধৈর্য ধরতে হয়, দ্যাটস ইট। আর আহ, মানে ধৈর্য ধরা বলতে কি, মানে অল্পতে ধৈর্য না হারিয়ে যাওয়া, কারণ এই জার্নিতে বিভিন্ন মানুষের, বিভিন্ন ধরনের মানুষের তোমার কমিউনিকেশন হতে পারে। যাদের সাথে তুমি রিসার্চ করতে যাচ্ছ, যাদের থেকে তুমি এসওপি রিভিউ করতে যাচ্ছ, সিবি রিভিউ করতে যাচ্ছ, যাদের তুমি ইনফরমেশন নিতেছো, বিভিন্ন টাইপের মানুষের সাথে কমিউনিকেশন করা লাগতে পারে। তাই কমিউনিকেশন স্কিলটা অনেক জরুরি। যদি কমিউনিকেশনে ভুল থাকে, তাহলে যেই ইনফরমেশন তোমার পাওয়ার কথা ছিল ওই ইনফরমেশন তুমি পাবা না। তোমার কোশ্চেনটা যদি ইম্যাচিউর হয়, তাহলে একটা মানুষ উত্তর দেওয়ার জন্য আগ্রহ বোধ করবে না। উম, আমি ওই যে কাকে যেন বলছিলাম যে ওই যে মাহবুবুল আলম সায়েম, ওই তো আমার সাথে যোগাযোগ করছিল। সে বলছিল যে হোস্ট আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবে। আমি বলছি আমার মেসেঞ্জার খুবই ক্রাউডেড, আমাকে আসলে তুমি ইয়াটা দিও, লিঙ্কটা দিও। কারণ আসলে ক্রাউডেড, প্রথম প্রথম মেসেজের রিপ্লাই গুলো দিতে পারতাম, কিন্তু এখন এত করে হারে হয়ে গেছে, দেওয়া খুবই কঠিন। দিতে পারতেছি না। বাট এখানে হচ্ছে, তবে স্টিল নাও আমি ম্যাচিওর, খুব ম্যাচিওর কোশ্চেন গুলো উত্তর এখন আমি দিয়ে যাই। তা হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল উপর ডিপেন্ড করবে যে তোমার উত্তরটা কেউ দিবে কিনা। তুমি যদি একদম বেসিক লেভেলে কোশ্চেন করো যে আমেরিকা কিভাবে যাবো, নিড সাম সাজেশন, তো এভাবে তো আসলে কেউ উত্তর দিবে না। কারণ আমার অলরেডি ইউটিউব চ্যানেলে আমি 19টা ওয়েবিনার করছি এই পর্যন্ত, বিভিন্ন গেস্ট নিয়ে বা নিজেও। তো এই 19টা ওয়েবিনার ভিতরে অন্তত পক্ষে এক দুইটা দেখতে পারে যে জ্ঞানগুলো হওয়ার কথা, এই জ্ঞানগুলো না থাকতে পারে তো আসলে আমি, আমার সময় তো লিমিটেড, আমি তো উত্তর দেবো না। যে এমন এসএমএস যদি আসে যেটা দেখি যে ওয়ান টু গো টু ইউএসএ, নিড আর্জেন্ট সাজেশন, তো এই টাইপের, তো এটা কমিউনিকেশন স্কিল না। কমিউনিকেশন স্কিলটা আর একটু ক্লিয়ার কনসাইসলি কোশ্চেন করা। তো এখানে কমিউনিকেশন স্কিলটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমার আসলে উল্লেখ করে না মানে লেখাপড়ার পাশাপাশি। তো আমি প্রথম প্রথম এটাতে একটু ফেস করছিলাম, একটু স্ট্রাগল, যে আসলে আহ, যখন নলেজটা কম থাকে এই বিষয়ে, ফুলফর্ম বিষয়ে, তখন মানুষকে কোশ্চেন করা যায় না। তো পরে যখন বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করে আমি তেমন আহ, উত্তর পাচ্ছিলাম না, তখন তখন বুঝতে পারি না আসলে তারা কতটা ব্যস্ত, এই কারণে উত্তর দিতে পারে না, এখন নিজে বুঝতে পারি। তো তারপরে আসলে নিজে ঘাটাঘাটি শুরু করি, লেখাপড়া শুরু করি, তারপরে আমি মানুষজনের সাথে কমিউনিকেট করা শুরু করি। দেন রিপ্লাই রেটটা না জাদুর ম্যাজিকের মতো বাড়ছে। মানে যারাই কোশ্চেন করে সে উত্তর দেয়, কারণ হচ্ছে একদম টু দা পয়েন্টে কোশ্চেন করলে মানুষ উত্তর দিবে, যে কেউ উত্তর দিবে। কিন্তু একটা ব্রড সেক্টরে কোশ্চেন করলে উত্তর দেওয়া সম্ভব না। এসওপি কিভাবে লিখবো, এটা উত্তর দেওয়া সম্ভব না। কিন্তু এসওপি তে টিচিং এক্সপিরিয়েন্সে কয়টা ওয়ার্ড লিখবো বা একটা প্যারাগ্রাফে কতটুকু লিখতে পারি, দাদা এই বিষয়ে বললে ভালো হয়, এটা উত্তর দেওয়া যায়, এটা স্পেসিফিক। বা এসইপিতে এসওপিতে বা ইমেল করার সময় প্রফেসরের কয়টা আর্টিকেল করে আমি কত লাইন প্রফেসরের আর্টিকেল সম্পর্কে লিখতে পারি, এটা স্পেসিফিক, এটা উত্তর দেওয়া যায়। কিভাবে প্রফেসরকে ইমেল করবো, এটা উত্তর মেসেঞ্জারে দেওয়া যায় না, এটা সত্য। তো আমার যে গাইডলাইন যদি পরামর্শ বলি, তাহলে কমিউনিকেশন স্কিলটাও মানুষের গ্রো করা দরকার, বা কিভাবে কমিউনিকেট করবে মানুষজনের সাথে। কারণ আমার ইনফরমেশন দরকার, তার আসলে ইনফরমেশন দরকার নেই, সে ইনফরমেশন দিবে আমাকে, দরকার আমার। তো আমার সচেতন হতে হবে, দ্যাটস দ্য কেস। ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। আমরা সাস্টেক সায়েন্স এন্ড রিসার্চ ক্লাব থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ পডকাস্ট আমরা পাবো ইনশাআল্লাহ। তো এই বলে আর আমাদের সাথে যারা ছিল সময় স্বল্পতার কারণে অনেকের
কমেন্ট বক্স থেকে প্রশ্ন নিতে পারে নাই, এটা আমরা আন্তরিকভাবে দুঃখিত। বলে আজকের লাইভ আমরা এখানে শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আর দাদাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আজকের লাইভ এখানে শেষ করছি। গুড বাই।